জানালার পর্দা সরাতে এক ঝলক রোদ সারার চোখের উপর পড়ল। সে চোখ কুঁচকেই চেঁচিয়ে উঠল, এই আপি, জানলা বন্ধ কর না। এবার তুই ওঠ, ঘড়ি দেখ কয়টা বাজে। সারা এক চোখ বন্ধ করে রেখে এক চোখ দিয়ে বালিশের পাশে হাতড়ে মোবাইল বের করে সময় দেখল। এরপর লাফ দিয়ে উঠে বসল। ও শিট! যারা বিরক্ত হয়ে বলল, এই তোকে না 1000 বার বলেছি এসব শিটফিট বলবি না, বলবি ইন্না লিল্লাহ। সারা জবাব না দিয়ে দৌড়ে বাথরুমে ঢুকল। বেরিয়ে গপ গপ করে নাস্তা সারল। যারা প্রতি ধাপেই ওকে বিভিন্ন নসিহা দিতে লাগলো। সারা কিছু শোনেও কিছু শোনে না। ওড়নাটা কোনো রকম মাথায় ছুঁয়ে সারা বেরিয়ে গেল। এটুকুও করল যারার চাপাচাপিতে। পথে বের হয়ে সে ওড়নাকে বর্তমান আধুনিকাদের মতো করে পরে নিল। প্রতিদিন তাই করে। টিএসসির সামনে রিক্সা দিয়ে নামতেই দূর থেকে সেজানকে দেখতে পেল। হোন্ডায় বসে আছে আর বারবার ঘড়ি দেখছে। সারা চপল পায়ে হেঁটে ওর কাছে গেল। হায়! সেজান মুখ ফিরিয়ে সারাকে দেখে বলল, এই তোমার 9টা? সারা নিজের 2 কান ধরে বলল, সরি জান, অন্তত আজকের দিনে তুমি আমাকে বকো না প্লিজ। সেজান কপট মুখ ভার করে সাথে সাথে হেসে দিল। চলো তাহলে। সারা বলল, প্রথমে কোথায় যাব? চিন্তার ভান করে সেজান বলল, প্রথমে খালামনির বাসায়, তারপর কাজী অফিস। সেজান জবাব দিল না। হোন্ডা স্টার্ট দিলে সারা উঠে বসল। বাতাসকে ছাপিয়ে হোন্ডা তীব্র বেগে চলতে লাগলো। একটা বিলাসবহুল বাড়ির গেটে হোন্ডা থামল। সারা নেমে বাড়িটা দেখতে লাগলো বিস্মিতভাবে। সেজান ওর হাত ধরল। চলো। সারা নড়ল না। সেজান অবাক হয়ে বলল, কি হলো রে ভাই? বাসায় কে কে আছে? গেলেই দেখবে, চলো। ইতস্তত করে পা বাড়ালো সারা। কলিং বেল বাজলে বুয়া দরজা খুলে দিল। সেজানকে সালাম দিল। সেজান জিজ্ঞেস করলো, খালামণি কই? খালাম্মা তো গত পরশু ইন্ডিয়া গেছে, আর ফাহিম ভাই বাসাত নাই। সেজান হতাশার ভঙ্গি করল। ওহো, কি করি? আচ্ছা আমরা বসি। বুয়া ভেতরে চলে গেল। সারা বলল, চলো চলে যাই। সেজান বলল, আরে দেখি না, ফাহিমকে ফোন দিই, ও যদি আসে। না না, চলো তো, তোমার খালামণি নেই, ফাহিম ভাইকে দিয়ে কি করব? আরে কেউ নেই তো, এটা আমার নিজের বাড়ির মতো। আর তুমি কি আমাকে বিশ্বাস করো না? তা করি। সারা আমতা আমতা করতে লাগলো। সেজান দৃঢ়ভাবে বলল, শোনো, আমার জন্য সারা দুনিয়ার মেয়েরা পাগল, আর আমি পাগল তোমার জন্য, নইলে যাকে তাকে কি ফ্যামিলিতে নিয়ে আসি? সারা আর কিছু বলল না। এভাবে প্রতিবারই সেজানের জেদ ভরা যুক্তি তর্কের কাছে সারা হেরে যায়, হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব। কিছুদিন পরের কথা, এক বিকেলে সারা সেজানকে ফোন দেয় জরুরি ভিত্তিতে পরদিন দেখা করার জন্য। সেজান দেখা করতে আসে। সারার চেহারাটা আজ ক্লান্ত মনে হচ্ছে। সেজান ওর গাল ধরে বলে, কি জান, হঠাৎ আর্জেন্ট কল দিলা? সারা মুখ নিচু করে রেখে কিছু ভাবল, তারপর বলল, তুমি আজই আমাকে কাজী অফিসে নিয়ে চলো প্লিজ, আমরা আজই বিয়ে করব। সেজান থমকে যায় প্রথমে, তারপর বলে, বাট আজ তো আমার কাজ আছে। তাছাড়া আজই কেন? সারা ছাঁচালো কণ্ঠে বলে ওঠে, আজ আজ করে কদিন হলো? ওসব আমি জানি না। হয় আজ তুমি আমাকে বিয়ে করবে, নয়তো আজ তোমার চোখের সামনে রাস্তায় জান দেব আমি। সেজান ওকে সামান্য ঝাঁকি দিল। এই কি হয়েছে তোমার, বলো তো? সারা অসহিংসু কণ্ঠে বলল, লেটস গো টু দ্য কাজী অফিস। বলে সে বাইকে উঠে বসল। সেজান কিছুক্ষণ চুপ থেকে বাইক স্টার্ট দিল। ধানমন্ডি কাজী অফিসের সামনে এসে বাইক থামালো। কাজী অফিসের গেটে হাসান, পাপন, মীরা আর তুলিকে দেখে অবাক হলো। তোরা সব এখানে? তুলি সেজানের পিঠে চাপড় মেরে বলল, শালা, তুমি একলা বিয়া করবা আমগো ফালাইয়া? সারা না বললে তো মিস করতাম, চল এখন। সারা এবার হাসছে, ওকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে এবার। সেজান এবার আর পাশ কাটাতে পারল না। সারা আজ আটখাট বেঁধে নেমেছে। পরিস্থিতির কারণে বন্ধুদের চাপে পড়ে অবশেষে সেজান সারাকে বিয়ে করল। মোহরানা নিয়ে সারা কিছু বলল না। বন্ধুরাই বলল, বেটা, তুই কোটিপতির পোলা, 10 লাখ টাকা কাবিন দে। সেজান কৌশলে সেটাকে 2 লাখে নামিয়ে আনলো। বলল যে মনটাই আসল, টাকা পয়সা দিয়ে সংসার হয় না, ইত্যাদি ইত্যাদি। বিয়ে শেষে সবাইকে চাইনিজ খাওয়াতে হলো সেজানের। সারা আজ খুব খুশি। যারাকে কি বলবে সেটা নিয়ে একটু ভাবছে, তবে চিন্তাটা ওর মাথা থেকে নেমে গেছে। ও মনে করেছে বিয়ে করে সেজানকেও আটকে ফেলেছে। সমাজের বোকা আবেগী মেয়েগুলো এভাবেই নিজেদেরকে সস্তায় দান করে দেয় প্রেমিকরূপী লম্পটদের হাতে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সারা সেজানকে বলে, তোমার বাসায় কবে জানাবে? আরে এখন না। আচ্ছা তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? সারা নখ খুঁড়তে খুঁড়তে বলল, আমার শরীরটা ভালো না, 2-3 বার বমি হয়েছে। তাছাড়া আর দূর, তুমি যা ভাবছো তা তো নাও হতে পারে। ও ইয়াস, তোমাকে একটা কথা বলাই হয়নি, কাল আমি চিটাগং যেতে পারি। যদি যাই আই উইল কল ইউ, বাই। সারা বাসায় ফিরল। 700-800 স্কোয়ার ফিটের এই বাসাটাতে সারা আর যারা 2 বোন থাকে। ওদের সাথে ওদের এক ফুপ্পি থাকে। যারার মা নেই, বাবা সৌদি থাকেন, সেখানে চাকরি করেন। মাঝে মধ্যে দেশে এসে 2 মেয়েকে দেখে যান।
ওদের সাথে তিনি তার দুঃসম্পর্কের এক বিধবা বোনকে রেখেছেন, যে ওদের সাথে সবসময় থাকে। যারা সারার বড় বোন এবং সম্পূর্ণ সারার বিপরীত। সারা চঞ্চল, ছটফটে, জেদি আর স্বেচ্ছাচারী, অথচ যারা শান্ত, ভদ্র, ধার্মিক ও খুব ঘরোয়া মনের। দুই বোনে বিস্তর পার্থক্য থাকলেও যারা ছোট বোনকে খুবই ভালোবাসে, বিশ্বাস করে। যদিও সারার খোলামেলা জীবনাচরণ যারার একদম পছন্দ না, তবুও সাধ্যমতো চেষ্টা করে বোনকে বোঝাতে। মা নেই বলে বোনটাকে বেশি আদর করে তাকে বাদর বানানো হয়ে গেছে, এটা বোঝে যারা। মাসখানেকের মধ্যে সারার শারীরিক অসুস্থতা যারাকে বিচলিত করে তোলে। জোর করে বোনকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর তখনই যারার মাথায় পাঁচ পড়ার মতো অবস্থা হয়। ডাক্তার জানায় সারা প্রেগন্যান্ট। আরও যা যা বলে তা যারার কানে ঢোকে না। মন্ত্রমুগ্ধের মতো বাড়ি এসে নিঃশব্দে মাটিতে বসে পড়ে, গুটিসুটি মেরে। দেখে মনে হয় ভীষণ ভয় পেয়েছে। সারা ওর সামনে হাঁটু গেড়ে বলে, আপু সরি, তোমাকে বলবো বলবো করেও বলা হয়নি যে আমরা বিয়ে করেছি। তুমি ভেবো না আমি বিবাহিত। যারা নীরবে ওর দিকে তাকিয়ে থাকে, কোষে চর মেরে ওর গালটা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। ও কি জানে ও নিজের ওপর কত বড় জুলুম করেছে? যারাকে চুপ দেখে নিজেই বলল, জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু ভয় পেও না। আমি সেজানকে বাধ্য করব আমাকে ইমিডিয়েট তুলে নিতে। যারা জানে সামনে বড় একটা বিপর্যয় অপেক্ষা করছে। বাবাকে ফোনে জানাবে কিনা ভাবছে, কিভাবে কি বলবে মাথা কাজ করছে না। বাবা যদি শুনে অসুস্থ হয়ে পড়ে। সেদিন সারা বাড়ি ফিরলে যারা ওকে ধরে জিজ্ঞাসা করে, কি বলল সেজান, কবে নিতে আসবে তোকে? সারা ফুঁপিয়ে কেঁদে উঠল। যারা জমে শক্ত হয়ে গেল। যা বোঝার বুঝে গেছে ও। সারা রাত সারা মরার মতো ঘুমালো, আর যারা নামাজে কাঁদল। সকালে আলমারি খুলে ভালো বোরকাটা বের করলো। সারা জানতে চাইল, কোথায় যাচ্ছ আপু? যারা বলল, তুই সেজানদের বাসার ঠিকানাটা আর ফোন নাম্বারটা আমাকে দে। সারা অবাক হয়ে বলল, তুই ওদের বাসায় যাবি? ওর গার্ডিয়ানের সাথে কথা বলবো। কে কে আছে ওর? ওরা দুই ভাই, ওর এক বড় ভাই, তিনি ব্যবসা করেন, আর ওর মা। ওদের বাসায় স্কাটন। যারা আল্লাহর নাম নিয়ে বের হলো। সারা পথ আল্লাহর কাছে দোয়া চাইল, তিনি যেন সব সহজ করে দেন। বড় একটা গেটের কাছে রিক্সা থামল। গেটের দারোয়ান আটকে জিজ্ঞাসা করলো, কার কাছে যাবে? যারা সেজানের মায়ের কাছে যাবে বলল। দারোয়ান জানালো, উনি তো বাসায় নেই, খালি আফনান ভাই আছে। যারা বলল, আচ্ছা আমি ওনার সাথে কথা বলবো। সুন্দর করে সাজানো ড্রয়িং রুমে বসে আছে যারা। মেকআপটা ভালো করে টেনে বসলো। খুব বাধ্য না হলে সে পরপুরুষের সাথে কথা বলা পছন্দ করে না, কিন্তু এখন যেহেতু সেজানের মা নেই, তাই বাধ্য হয়ে ওর বড় ভাইয়ের সাথে কথা বলতে হবে। মাথা নিচে করে 7-5 ভাবছে যারা। তখনই ঘরে প্রবেশ করলেন এক দীর্ঘদেহী ভদ্রলোক। বেশ লম্বা আর উজ্জ্বল শ্যামলা, গালে খোঁচা খোঁচা দাড়ি, হালকা মেরুন রঙের গেঞ্জি আর সাদা ট্রাউজার পরনে। যারা মাথা নিচে করে থাকায় প্রথমে পায়ের দিকে চোখ গেল। কিছুটা অবাক এবং খুশি হলো এটা দেখে যে ভদ্রলোক ট্রাউজার টাকনুর অনেকখানি উপরে পড়েছেন। যারা মৃদু স্বরে সালাম দিলে তিনি চমকিয়ে তাকালেন, বললেন, দারোয়ান বলেছিল যে কোন এক মহিলা দেখা করতে এসেছে, কিন্তু সে যে এরকম পূর্ণ হিজাবি তা তো বলেনি। আফনান সালামের জবাব দিয়ে কিছুটা দূরত্ব রেখে বসে বললেন, জি বলুন। যারা সংকোচে কিছুক্ষণ চুপ থাকলো। সে ভেবেছিল সেজানের মায়ের সাথে কথা হবে, এখানে তো বড় ভাই হাজির। কি বলবে, কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। অবশেষে লজ্জা জড়সড় কণ্ঠে খুব ভেবে বেছে যথাসম্ভব শালীন ভাষায় কথাগুলো বলার চেষ্টা করল। আফনান নীরবে শুনে গেলেন। যারা এক ঝলক তাকিয়ে দেখল ভদ্রলোকের মুখ লাল হয়ে গেছে। যারা বলতে গিয়ে শেষের দিকে কেঁদে ফেলল। আফনান অস্বস্তিতে পড়ে গেল। যারা মৃদুস্বরে বলল, আপনি আমাকে বিশ্বাস করেছেন তো? আফনান জবাব না দিয়ে মাথা নাড়লেন। যারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আফনান কিছুক্ষণ ভেবে তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনাদের বাসাটা কোথায় জানতে পারি? যারা ঠিকানা বলল। আফনান জানালো সে 2-3 দিন পর যোগাযোগ করবে, মা আসুক। তারপর যারাকে অভয় দিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, সারাকে তার অধিকার দেয়া হবে। আমি সেজানের সাথে কথা বলবো। আপনার নামটা? যারা নিকাবের মাছ দিয়ে তাকালো। আমার নাম যারা। আফনান কেবল একজোড়া ভেজা চোখ দেখতে পেল। অদ্ভুত একজোড়া চোখ, যার বাম চোখের পাশে একটা বড় তিল। চেহারা না দেখলেও ওই তিল দেখেই সে যারাকে চিনে নিতে পারবে। যারা বিদায় নিয়ে চলে আসলো। আফনান ভদ্রতা করে উঠে দাঁড়ালো। তারপর যারা বেরিয়ে যাওয়ার পর মোবাইলে নাম্বার চাপলো। যারা সারা পথ ভাবতে ভাবতে এলো, যার বড় ভাই এমন, তার ছোট ভাই এমন অসভ্য কেন? গত কয়েকদিন যাবৎ সারা বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই বাইরে বেরোতে পারছে না। সেজানের নাম্বারে অনবরত কল দেওয়ার পরও সে ফোন ধরছে না, এমনকি কল ব্যাকও করছে না। এই ব্যাপারটা সারাকে আরও বেশি অসুস্থ করে ফেলেছে। সেজানকে সে অনেক বেশি বিশ্বাস করত, কখনো মনেও হয়নি ও সারাকে ধোঁকা দিতে পারে। সারা আরেকটা বিষয় লক্ষ্য করেছে, যারা আজকাল ওর সাথে খুব কম কথা বলে।
জরুরি দরকার ছাড়া কথা বলে না। সারা একদিন ওর হাত চেপে ধরল। আপি, তুই খুব রাগ করেছিস না? যারা অন্যদিকে তাকিয়ে বলল, আমার রাগে তোর কি যায় আসে? তোর যেটা ভালো লেগেছে তুই করেছিস, কোনোদিন আমার কোনো কথা শুনিসনি। আজ নিজে তো ডুবেছিস, আমাকেও ডুবিয়েছিস। সারা মলিন কণ্ঠে বলল, আমি তোকে বিশ্বাস করেছিলাম আপি, আমার এমন কেন হলো? যারা রেগে বলল, আগুনে হাত দেবার সময় যদি কেউ বলে আমি তো আগুনকে বিশ্বাস করেই হাত দিয়েছি, তাহলে দোষটা কার? আল্লাহকে আমাদের স্বাভাবিক জ্ঞান বুদ্ধি দেননি? বিয়ের আগে ছেলেমেয়ের অবাধ মেলামেশা ইসলামে হারাম। তুই তোর দুনিয়া আখিরাতে দুটাই নষ্ট করলি। বল, তোর এই বাচ্চা কি পরিচয় বড় হবে? ওর তো কোনো দোষ নেই, অথচ তাদের অপকর্মের শাস্তি ওকে পেতে হবে কেন? কখনো ভেবেছিস লোকে আমাকে কি বলবে? বলবে ওর বোন এমন এমন কাজ করেছে। কেউ সম্বন্ধ নিয়ে আসবে আমাদের বাসায়? আসবে না। আর আমারও কোনোদিন বিয়ে হবে না। বোন হয়ে তুই আমাকে এই উপহার দিলি, তাই না? জারার চোখ পানিতে ভরে গেল। সারা কিছু বলতে যাবে, তখন গেটের কাছে গাড়ির হর্ন শোনা গেল। সারা জানলার পর্দা সরিয়ে দেখল এক দীর্ঘদেহী লোক গাড়ি থেকে নামছে, ওদের বাড়িতে ঢুকছে। সারা ত্রস্তে জারাকে বলল, হে আপি, কে জানি এসেছে। সেজানের ভাই নাকি? এটা দেখতো। যারা চোখ মুছে উঠতে উঠতে বেল বেজে উঠল। যারা দ্রুত ঘরের ভেতরে চলে গেল। সারা মাথায় ওড়না পেঁচিয়ে দরজা খুলল, সালাম দিল। ভদ্রলোক দুই হাত পকেটে ঢুকিয়ে মার্জিত কণ্ঠে বলল, এটা কি জারা বিনতে জামানের বাসা? জি জি, আমি জারাপুর ছোট বোন সারা। আপনি প্লিজ ভেতরে আসুন ভাইয়া। আচ্ছা, আপনি সারা? আমার নাম জাওয়াতা আফনান, আমি সেজানের বড় ভাই। জি ভাইয়া, বুঝতে পেরেছি, বসুন ভাইয়া। আসলে আমি তোমার বড় আপুর কাছে এসেছি, ওনার সাথে 1 মিনিট কথা বলে চলে যাব, আমার তাড়া আছে। আমি বলছি আপুকে, আপনি একটু বসুন না ভাইয়া। আফনান একটা সোফায় বসলো। সারা ভেতরে দৌড় দিল। মিনিট 2-এর মধ্যে একটা চওড়া নীল ওড়না নিয়ে হাত পা শরীর সম্পূর্ণ ঢেকে যারা এলো। সে সোফায় বসলো না, দূরে একটা ছোট টুলের উপর মুখ ঘুরিয়ে বসলো। আস্তে করে সালাম দিল। আফনান ওর দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরিয়ে নিল, মুখ নিচু করে বলল, দুঃখিত অসময় বিরক্ত করার জন্য। আসলে আমি জানাতে এলাম যে আমি আমার মায়ের সাথে কথাটা শেয়ার করেছি। তিনি যথেষ্ট আপসেট, সেজানের ওপর প্রচণ্ড রেগেও আছেন। বুঝতেই তো পারছেন, তিনি সেজানকে খুব বকেছেন, এমনকি সম্পত্তি থেকে বেদখল করার হুমকিও দিয়েছেন। বাট আফনান চুপ করে গেল। যারা বলল, কিন্তু কি বলুন? তিনি কি সারাকে মেনে নিতে চাচ্ছেন না? আফনান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আসলে ওদের দুজনের সাথে পেরে উঠছি না। মায়ের জেদ একদিকে, আর সেজান তো সে তো সরাসরি নাকচ করে দিয়েছে। সে নাকি সারাকে মেনে নেবে না। ওর পক্ষে নাকি এই মুহূর্তে তার সম্ভব না। তার সম্মান, সামাজিকতা আরও যা যা বলেছে সেটা না শোনাই ভালো। যারা মুখ নিচু করে আস্তে আস্তে করে চোখ মুছল। আফনান সেটা টের পেল। অপরাধী সুরে বলল, দেখুন, আমি এটা নিয়ে খুবই রাগারাগি করেছি সেজানের সাথে, বকেছি, তাকে জোরও করেছি, কিন্তু আফনান থেমে গেল। তারপর আবার বলল, আমি আপনাকে এটাই বলতে এসেছি যে আমাকে একটু সময় দিন। আমি সেজানকে প্রয়োজনে বাধ্য করব, আর মাকেও বোঝাবো। আর সারারও যাবতীয় খরচ আমাদেরই। সেটা এনি হাও সারার কাছে পৌঁছে দেয়া হবে। আপনি এতটা ভেঙে পড়বেন না। আপনার অনেক দয়া, অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, কিন্তু আফসোস আমরা উপকৃত হতে পারলাম না। দীর্ঘশ্বাসের সাথে কথাগুলো বলল যারা। আফনান কি বলবে ভেবে পেল না। যারা আস্তে করে উঠে পড়লে বলল, চা দিচ্ছি, একটু বসুন। ও না না, একদম সময় নেই, আমি বরং আসি, পরে যোগাযোগ করব। যাবার আগে সারাকে দুটো কথা বলে যেতে চাই। যারা কিছু না বলে ভেতরে চলে গেল। প্রায় সাথে সাথে সারা ঢুকলো। সে গেটের কাছে দাঁড়িয়েছিল। আফনান ওকে নিজের ফোন নাম্বার দিল আর যে কোনো প্রয়োজনে ওকে বিনা সংকোচে জানাতে বলল। আরও কিছু টুকটাক কথা বলে সে চলে গেল। দেখতে দেখতে মাসগুলো চড়ুই পাখির মতো উড়ে গেল। যারা বাবাকে সংক্ষেপে সব জানানো হলে তিনি তাড়াহুড়ো করে দেশে চলে আসার প্রস্তুতি নেন। পরে সংবাদ আসে তিনি এয়ারপোর্টে ভীষণ অসুস্থ হয়ে পড়ায় তাকে নিকটস্থ হসপিটালে পাঠানো হয়েছে। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে আরবের মাটিতে দাফন করা হবে। সংবাদটা যারাদের কাছে পৌঁছালে ওরা দুই বোনই পুরোপুরি ভেঙে পড়ল। ফুপির পরামর্শে সারাকে নিয়ে যারা সিলেট চলে এলো। এখানে জারার বিধবা ফুপির এক বান্ধবী থাকেন। তার বাসার কাছে বাসা নিল ওরা। ঢাকায় আত্মীয় স্বজনের নানান প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, এখানে সেটা নেই। সারা বলছিল, আফনান ভাইয়াকে জানাই। যারা রাগে বারণ করে দিয়েছে, কোনো দরকার নেই। কিন্তু সারা গোপনে আফনানকে বিষয়টি ঠিকই জানিয়ে দিল। যথাসময়ে সারাকে সিলেটের একটা নার্সিংহোমে ভর্তি করানো হলো। দুশ্চিন্তায় যারার অসুস্থ হবার দশা। হাতে টাকা পয়সা ফুরিয়ে এসেছে। সারা চাকরি টিউশনি করে কিছু জমিয়েছিল, আর আগে বাবা টাকা পাঠাতো। এখন কি হবে? এখন তো সব পথ বন্ধ। এদিকে সারার অবস্থাও বিশেষ সুবিধার না। যারা চোখে যেন পথ দেখতে পারছে না।
নামাজে আল্লাহর কাছে সাহায্য চাইল। সারাকে ওটিতে নেবার কিছুক্ষণ পর ডাক্তার জানালেন পেশেন্টের অবস্থা আশঙ্কাজনক। ভেতরে বাচ্চা ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না। বাচ্চাকে বাঁচাতে গেলে মাকে হারাতে হতে পারে। দিশেহারা যারা মাকে বাঁচাতে বলল। ঘণ্টাখানেক পর ডাক্তার মলিন মুখে এসে এক ফুটফুটে শিশুর জন্মের এবং তার সাথেই বাচ্চার মায়ের মৃত্যুর সংবাদটি দিলেন। জারার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। শিশুটিকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ল জারা। ফুপিও নির্বাক হয়ে রইলেন। এদিকে ক্লিনিকের মোটা অঙ্কের বিল জমেছে। এতদিন যারা দেখে এসেছে এসব। দিশেহারা যারা কেবিনে বসে আকাশ পাতাল ভাবছে আর থেকে থেকে চোখের পানি মুছছে। এমন সময় নার্স এসে জানালো কাল দুপুর 12টার মধ্যে কেবিন খালি করতে হবে। মানে আমার তো এখনো বিলই দেয়নি। নার্স কাঠখোট্টার মতো বলল, আপনাদের নতুন বাবুর বাবাই তো এসে বিল দিয়ে গেছে। যারা বোকার মতো তাকিয়ে রইল। নার্স বলল, উনি বাইরে চাইল্ড স্পেশালিস্টের সাথে কথা বলছেন, এলেই সব জানতে পারবেন। জারার ভেতরটা কষ্টে ফুঁসে উঠল। ভাবল, আমার বোনের মৃত্যুর পর সেজানের আসতে ইচ্ছে হয়েছে। যারা কেবিনে অপেক্ষায় রইল সেজানের। এমন সময় গেটে নক হলে ফুপি উঠে দরজা খুললেন। তার হাতে বাচ্চার ডাক্তারের ফাইল ধরিয়ে দিল কেউ একজন। ফুপি তা নিয়ে জারার হাতে দিলেন। যারা ঘোমটার আড়াল থেকে হাত বাড়িয়ে তা নিল। ফুপি বোধ হয় ওই সেজানকে বসতে বলেছেন। বসুন বাবা। যারা প্রস্তুতি নিল সেজানকে কড়া কিছু কথা বলবে। হঠাৎ ফাইলে বাচ্চার নামের নিচে গোটা অক্ষরে জাওয়াতা আফনান লেখা দেখে বিস্ময়ে মুখ ফিরিয়ে তাকালো চেয়ারে বসে থাকা লোকটার দিকে। ভুলে গেল ওর মুখে কোনো পর্দা নেই, ওড়না সরে গেছে। তাকিয়ে দেখে সেজান নয়, বরং আফনান অর্থাৎ সেজানের বড় ভাই বসে আছে। জারার মাথা ঝিমঝিম করতে লাগলো। আফনান ওর দিকে চরম বিস্ময়ে তাকিয়ে নিজেকে দ্রুত সামলে নিল। জারাও মাথার ঘোমটা টেনে লম্বা করে বলল, আপনি? আফনান সামান্য কেশে নিয়ে বলল, জি দুঃখিত, পৌঁছতে দেরি হয়ে গেল। এখন চলুন আমার সাথে, আপনার ব্যাকপ্যাক গুছিয়ে নিন। যারা পাথরের মতো ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইল। কোনো মতে বলল, মানে কোথায় যাব আমি? আফনান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার বাড়িতে। যারা মুখ খুঁড়িয়ে সেই অদ্ভুত চোখে তাকালো। আপনার বাড়ি? কেন? আর কিসের অধিকারে? আপনার বাড়িতে আমি কেন যাব? আফনান একবার ওর ফুপুর দিকে তাকালো, তারপর জারার দিকে তাকিয়ে স্থির বিশ্বাসে ধীরে ধীরে বলল, সেখানে যাবেন আমার অর্ধাঙ্গিনীর অধিকারে, সসম্মানে। আফনানের কথায় মনে হলো যেন ঘরের মধ্যে বাজ পড়েছে। পিনপতন নীরবতা বিরাজ করছে। যারা মাথা নিচু করে বাচ্চার মুখের দিকে তাকিয়ে আছে চুপ করে। বাচ্চাটা মিহি শব্দে ও করছে। ফুপু একবার যারাকে দেখছেন আর একবার আফনানকে দেখছেন। আফনান কথাটা বলে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো, যেন যারা কিছু বলতে পারে। কিন্তু যারাকে একেবারে নিশ্চুপ দেখে সে উঠে দাঁড়ালো। সামান্য কেশে স্পষ্টভাবে বলল, আমি জানি আপনি অনেক বড় একটা ভাবনাতে পড়ে গেছেন। প্রত্যেক মেয়েরই নিজস্ব কিছু স্বপ্ন থাকে, আপনারও থেকে থাকবে। জানি না আমার এই প্রস্তাবকে আপনি কি চোখে দেখছেন। শুধু এটুকু বলতে পারি, বিষয়টাকে অন্যভাবে নেবেন না প্লিজ। আপনাকে দয়া দাক্ষিণ্য কোনোটাই করতে আসিনি আমি। বাচ্চাটা আমাদের বংশের সন্তান, জেনে শুনে তো এটাকে অগ্রাহ্য করতে পারবো না। যারা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার যে কি করা উচিত কেউ একটু বলে দেবেন? আমি স্থিরভাবে কিছু ভাবতে পারছি না। বাচ্চাটাকে আপনাকে দিয়ে দিলে আমি নিজেও খুব একটা স্বস্তি পাবো না। তাছাড়া ও আমার সারার সন্তান। আবার মন থেকে এটাও মেনে নিতে পারছি না কেবল বাচ্চাটার জন্য আপনি আমাকে বিয়ে করতে বাধ্য হচ্ছেন। আফনান ঠোঁটে ঠোঁট চেপে দুই হাত পকেটে পুরে দিয়ে বলল, বাধ্য হচ্ছে বলতে কি বোঝাচ্ছেন? আমাকে কে বাধ্য করবে? যারা দেবার মতো কোনো উত্তর খুঁজে পেল না। আফনান অসহিংসু কণ্ঠে বলে উঠল, আমি কিন্তু প্রথমে বলেছি আমি কোনোভাবেই আপনার প্রতি দায়বদ্ধ নই। হ্যাঁ, বাচ্চাটা আমাদের দায়িত্ব, যেটা আমি কখনোই অস্বীকার করিনি। তাহলে আমাকে বিয়ে করতে চাওয়ার পেছনে আপনার ইন্টেনশনটা কি? যারা মৃদু শব্দে বলে একটু চুপ থেকে বলল, আমি তো কোনোভাবেই আপনার উপযুক্ত বা সমকক্ষ নই। আফনান নীরবে তাকিয়ে থাকলো জারার দিকে। পাশ থেকে ওড়নার আড়ালে ওর ভারী খোপাটা চোখে পড়ছে। আফনান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার উপযুক্ত হতে হলে কি কি থাকতে হবে বলে আপনি মনে করেন? মনে মনে কিছুটা তেতে উঠল আফনান। আর কিভাবে বললে তুমি বুঝবে যে আমি তোমাকেই চাইছি? সেই প্রথম দিনে বাধা পড়ে গেছে তোমার কাছে। কিন্তু মুখে শান্ত ভাব বজায় রেখে বলল, তাছাড়া বাচ্চাটা আপনার কাছে ভালো থাকবে। আপনি ওর খালামণি হন। আপনার চেয়ে বেশি আর ওকে কে ভালোবাসবে বলুন? আপনিও তো চাচা হন। আফনান কোনো কিছু না ভেবে বলে বসল, বাচ্চাটাকে পরিপূর্ণ ভালোবাসা আর যত্ন দিতে ওর একজন মা প্রয়োজন, যেটা আপনি দিতে পারেন। তাই খালাকেই চাচির স্থানে বসাতে চাচ্ছি। মনে মনে ভাবছে আফনান। আর কত ধৈর্যের পরীক্ষা নেবে যারা ভাবছে, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ওর বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এটা নিঃসন্দেহে বিরাট একটা লোভনীয় প্রস্তাব, কারণ সে নিজে আজ অভিভাবকহীন, একাকী। সে একটু থেমে বলল, সেজান আর আপনার মা? আফনান মাথাটা সামান্য কাত করে কপালটা চুলকে বলল, এটা একটা ভাইটাল কোয়েশ্চেন। তবে আমি এটা নিয়ে
বিশেষ চিন্তিত নই। তাছাড়া আপনাকে তো আরেকটা কথা বলাই হয়নি, সেজান কিছুদিন আগে মারাত্মকভাবে ইনজিওর্ড হয়েছে একটা কার অ্যাক্সিডেন্টে। সেখানে ওর গাড়ি 6 ফুট নিচু খাদে পড়ে যায়। ওর অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে ওকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে, বাট ওর পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা অনেক কম। যদি সেরে উঠেও তবুও সে কখনো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে কিনা এ ব্যাপারে ডাক্তারদের আশঙ্কা রয়েছে। আমার আম্মা ওর সাথে আছেন সেখানে। আসলে আপনাকে অনেক কথাই বলার ছিল, কিন্তু সময় বা পরিস্থিতি কোনোটাই অনুকূলে নয়। তাই কেবল এতটুকুই বলবো, বাচ্চাটার স্বার্থে হলেও আমাদের এক হওয়া উচিত। আপনি যাবার বিষয়টি বিবেচনা করবেন আশা করি। আজ আসি, যদি রাজি থাকেন তো কাল সকাল 11টার দিকে গাড়ি পাঠিয়ে দেব, চলে আসবেন। আর হয়তো কাল রাতের ট্রেনে ঢাকা ব্যাক করব। আমি নিজেই আসতে চেয়েছিলাম, কিন্তু আমি থাকলে আপনি হয়তো অস্বস্তি বোধ করতে পারেন। তাই আফনান চলে যাবার জন্য 2 পা এগিয়ে আবার ফিরে এলো। আপনার অমত না থাকলে কালই আমাদের বিয়েটা হবে ইনশাল্লাহ। কারণ আপনার সম্পর্কে যতদূর জেনেছি, গায়রে মাহরামের সাথে আপনি এত সহজ হতে পারবেন না। আর আমি নিজেও চাই না আপনি একটা মুহূর্ত কোনো পরপুরুষের সাথে সময় কাটান। আর একটা কথা, আপনাকে পছন্দ না হলে গায়ে পড়ে বিয়ে করতে যাওয়ার মতো অতটা উদার বোধ হয় আমি নই। অবশ্য তার মানে এটাও না যে আমি আপনার ওপর স্বামিত্বের অধিকার খাটাবো। এটা আমার একতরফাই থাক। এ বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি নিজে মন থেকে আমাকে মেনে না নেওয়া পর্যন্ত আমি আপনাকে বিরক্ত করব না। আর আরেকটা কথা, পরিস্থিতির কারণে আপাতত চাচ্ছে না মাকে বিয়ের কথাটা জানাতে। কিছুদিন পর তিনি দেশে ফিরলে তাকে আমি জানিয়ে দেব। এবার আপনি সিদ্ধান্ত নিন। এই যে কার্ডটা এখানে রেখে গেলাম। ফুপুর দিকে একটা কার্ড বাড়িয়ে ধরল। আমার ফোন সারা রাত আপনার ফোনের অপেক্ষা করবে। আসি বলে আফনান আর দাঁড়ালো না। আফনান চলে যাবার পর যারা বাচ্চাটাকে আলতো করে শুয়ে দিল। ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ফুপু ওর কাঁধে হাত রেখে বললেন, শোন রে মা, আল্লাহ তো তোকে সম্মানিত করেছেন। বাচ্চার চাচার প্রস্তাবটা তোর জন্য আল্লাহর রহমত হয়ে এসেছে। কেন এখানে ঠুকরাচ্ছিস? রাজি হয়ে যা, ছেলেটা খুব ভালো দেখেই মনে হচ্ছে। মাগো, চুল তো আর বাতাসে পাকেনি, লোক চিন্তা এখন আর ভুল হয় না। রাত প্রায় 12টা, বাচ্চাটা ঘুমাচ্ছে। ফুপু অপর বেডে ঘুমাচ্ছেন। কেবল ঘুম নেই জারার চোখে। ইস্তেখারার নামাজ শেষে মনটা হালকা লাগছে। সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়েছে। মনে পড়ল আফনানকে ওর সম্মতির কথাটা জানাতে হবে। এত রাতে ফোন দেবে কিনা ভেবে ভেবে কল দিয়ে ফেলল। রিং ঠিকমতো হয়নি, অমনি কট করে রিসিভ করে ফেলল আফনান। যেন ফোন হাতে নিয়ে বসেছিল। ভারী শব্দে বলল, জি বলুন। যারা ইতস্তত করে বলল, জি, গাড়ি কটায় আসবে? আফনান লাফ দিয়ে বিছানার উপর উঠে বসে ডান হাতটা সজোরে মুঠো করে ঝাঁকালো। মনে মনে বলল, ইয়াস ইয়াস। ফোনে খুব শান্ত ভঙ্গিতে বলল, এই ধরুন 11টা কি 11:30টার দিকে। ঠিক আছে। যারা মৃদু শব্দে বলল, আপনার ফুপুকেও নিয়ে আসবেন। আমি চাই বিয়েতে উনিও থাকুন। ফুপু গেলেও রাতে চলে আসবে, উনি ঢাকা যাবেন না। আচ্ছা ঠিক আছে, ছাড়ি তাহলে। আর একটা কথা। জি বলুন। আফনান ভারী কণ্ঠে বলল, থ্যাঙ্কস না, বলুন জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ। যারা ফোন নামিয়ে চেয়ে রইল বাচ্চার দিকে। পরদিন ঠিক 11টার সময় গাড়ি চলে এলো। ড্রাইভার নিজেই মালপত্র গাড়িতে তুলল। ফুপু বাচ্চাটাকে নিজের কোলে রেখেছেন। ড্রাইভার গাড়ির দরজা খুলে সরে গেছেন। যারা নিঃশব্দে উঠে বসল। আধ ঘন্টার মধ্যে বিলাসবহুল একটা হোটেলের সামনে গাড়ি পার্ক করল। বোরকা পরা যারা নিজেকে এখানে অনাহুত হতে লাগলো। একজন নারী পোর্টার এসে সালাম দিয়ে সসম্মানে জারাকে পথ দেখিয়ে নিয়ে গেল। 2টো কামরা বুক করা হয়েছে, একটা জারা আর ফুপুর জন্য, অন্যটা আফনানের। সারাদিনে আফনান একবারও দেখা করল না। সন্ধ্যার সময় একজন মহিলা এসে জারাকে কিছু প্যাকেট দিয়ে গেল, সাথে একতরা ফুল আর একটা চিরকুট। যারা চিরকুট খুলে দেখল তাতে লেখা, সারাদিন ইচ্ছে করে আসেনি, ভেবেছি বিশ্রাম নেবেন। সাথে দেয়া প্যাকেটগুলোতে কিছু জামা কাপড় আছে, পছন্দ হবে কিনা জানি না, এক বন্ধুর স্ত্রীকে দিয়ে কেনালাম, ওগুলো পরে নেবেন। রাতে একেবারে কাজই নিয়ে আসবো, ভালো থাকবেন। যারা প্যাকেটগুলো নেড়েচেড়ে দেখলো তাতে দামি শাড়ি এবং হালকা গহনা রয়েছে। জারার এবার সত্যিই লজ্জা করতে লাগলো। কোনোদিন ভাবেনি এভাবে অচেনা লোকদের মাঝে ওর বিয়ে হবে। সন্ধ্যার দিকে যারা মাগরিবের নামাজ পড়ে উঠতেই গেটে নক হলো। গেট খুলতেই দেখলো 2জন মহিলা, যাদেরকে যারা চেনে না। তারা সালাম দিয়ে নিজেদের পরিচয় দিল। তাদেরকে পাঠানো হয়েছে, তারা বউ সাজাতে এসেছে। যারা কিছুটা বিরক্ত হলো। কি এক বিয়ে, তার আবার সাজ। আফনানকে বার কয়েক ফোন দিল যারা, কিন্তু আনরিচেবল আসছে। অগত্যা যারাকে মেকআপ নিতে হলো। ওরা চুল বেঁধে একেবারে ভারী লেহেঙ্গাটা সুন্দরভাবে পরিয়ে দিয়ে গেল। যারা চুপচাপ বসে ওদের কাজ দেখতে লাগলো। বাচ্চাকে ফুপি টেক কেয়ার করছে। সাজ শেষ হলে ওরা বলল, ম্যাম দেখুন তো ঠিক আছে কিনা। যারা অনিচ্ছা সত্ত্বেও ঘুরে আয়নায় তাকালো। মনে মনে বেশ চমকে উঠল। ওরে বাবা, ওকে তো চেনা যাচ্ছে না।
রাত 9টার দিকে আফনান এলো। ওর সাথে 2-3 জন ঘনিষ্ঠ অতিথি। ফুপুর বান্ধবীও এসেছে পরিবার নিয়ে, তিনিও আমন্ত্রিত। এসব নিশ্চয়ই আফনানের কাজ। এত হুলস্থুলের কি দরকার ছিল? পরের ঘটনাগুলো একের পর এক ঘটে গেল। বিয়ে পড়ানো হয়ে গেল। সবাই মিষ্টি মুখ করলেন। অতিথিদের সবাইকে খাবারের জন্য ডাইনিং হলে নিয়ে যাওয়া হলো। ফুপুও গেলেন। আফনান সবাইকে পটিয়ে বলল, আপনারা যান, আমি একটু পরে আসছি। যারা সোফায় চুপটি করে বসে আছে। আফনান ওর কাছে গিয়ে হাঁটু গেড়ে কার্পেটে বসে বলল, কি ভাবছেন? যারা মাথা নাড়ল, না কিছু না। আফনান একটু হেসে বলল, এখন তো আমি আর পরপুরুষ নই, ঘোমটাটা সরিয়ে কথা বললে ভালো হতো না? আমি নিজেই সরাতাম। আবার এটা ভেবে না বসেন স্বামিত্বের অধিকার ফলাতে এসেছি। আফনানের কথা শেষ হবার আগেই যারা আফনানের পাশে কার্পেটে বসে পড়ল। যারা মাথা সোজা করে ওর দিকে তাকালো। অমনি ঘোমটাটাও খসে গেল। আফনান কথা ভুলে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, মাশাআল্লাহ। যারা হাসি চাপতে দ্রুত মুখ নামিয়ে নিল। আফনান মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইল। যারা নীরবতা ভেঙে বলল, দুজনই এভাবে ফ্লোরে বসে আছি, চলুন উঠি। দুজনই একসাথে উঠতে গেলে যারা ভারী লেহেঙ্গায় পা বেঁধে আফনানের গায়ের উপর পড়ে যেতে নিল। আফনান দ্রুত ওকে ধরে ফেলল। আরে সাবধান, হাঁটতে কষ্ট হলে বলুন, কোলে করে নিয়ে যায়। যারা ত্রস্ত সরে দাঁড়ালো। আরে না না। আফনান হেসে ফেলল। আপনার অনুমতি ছাড়া আপনাকে ছোব না, ভয় পাবেন না। আপনি কিন্তু অলরেডি আমাকে 2বার ছুঁয়ে ফেলেছেন, এটা কিন্তু চিটিং। যারা এবার হেসেই ফেলল। আদনান সেদিকে তাকিয়ে মৃদু শব্দে বলল, উফ, পাগল হয়ে যাব। সবাই চলে যাবার পর আফনান ঘোষণা দিল, আজ রাতে ঢাকা যাবার প্ল্যান ক্যান্সেল করা হয়েছে। কারণ এত ধকল সামলে আজ যাওয়াটা সবার জন্যই কষ্টকর। 2 দিন পরে গেলেও সমস্যা নেই। ফুপিকে আরও 2-3 দিন তাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানালো। ফুপু সানন্দে রাজি হলেন। এত বড় হোটেলে থাকতেও তার বেশ ভালো লাগছে। তাছাড়া তার বিশেষ কোনো তাড়াও ছিল না। এতদিন ওদের 2 বোনের সাথে ছিলেন, আজ সেই প্রয়োজনটা ফুরিয়েছে। যারা স্বামীর সাথে নিজের সংসারে যাবে। ছোট্ট ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে তিনিও বান্ধবীর বাড়িতে একটা রুমে সাবলেট থাকবেন। সবার খাওয়া দাওয়া বিদায় সম্পন্ন হলে আফনান ফুপুকে প্রশ্ন করল, একা থাকতে তার কোনো কষ্ট বা অসুবিধা হবে কিনা। ফুপু জানালেন তার কোনোই সমস্যা হবে না। যারা অবাক হয়ে বলল, ফুপু একা থাকবে কেন? আমি কোথায় থাকবো? বলেই বুঝলো ভুল করে ফেলেছে। তাদের মধ্যে যত কথাই হোক না কেন, সমাজের চোখে সে একজন বিবাহিতা, আর সদ্য বিবাহিতা নারী তার স্বামীর সাথেই থাকবে, এটাই স্বাভাবিক। যারা দুর্বল কণ্ঠে বলল, তাহলে বাবুকে রেখে যাব। আফনান সহজভাবেই বলল, তাহলে ওকে নিয়ে নিন, মানে নিয়ে নাও। বলে সে ফুপুর দিকে তাকিয়ে বলল, বাবুকে নিয়ে যাই ফুপি, কি বলেন? ফুপি হেসে বললেন, আজই তো তোমাদের বিয়ে হয়েছে, আজ তোমাদের বাসর। বাবু তো সারা জীবন তোমাদের কাছেই থাকবে। যে কদিন এখানে আছি সে কদিন আমার নানু ভাইকে আমার কাছেই থাকতে দাও। তোমরা যাও, জীবনের এই সময়টা সব মেয়ের জন্য মূল্যবান। আমার যারার সংসারটা আমার চোখের সামনে শুরু হোক। বলে তিনি আবেগাপ্লুত হয়ে চোখ মুছলেন। যারা চুপ করে বোকার মতো দাঁড়িয়ে রইল। আফনানের মনে কি চলছে বোঝা গেল না। সে ফুপুকে সব রকম সুব্যবস্থা করে সবকিছু গুছিয়ে দিল। প্রয়োজনে ফোন দিতে বলল। তারপর জারাকে ডাক দিল, চলো তাহলে। যারা ওর তুমি ডাক শুনে ওর দিকে তাকালো। তারপর ধীর পায়ে হেঁটে বাবুর কাছে গেল। বাবু ঘুমিয়ে কাঁদা, ঝুঁকে আলতো করে ওর কপালে চুমু খেল। ফুপু উঠে দাঁড়িয়ে জারার কাঁধে হাত রেখে ওকে আফনানের কাছে আনলেন। বাবা, আমি ওর মানুই, কিন্তু ওকে পেটের মেয়ের চেয়ে কম ভালোবাসি না। আজ এমন একটা দিন যেদিন ওকে তোমার হাতে সমর্পণ করার মতো কেউ নেই। বলে জারার ডান হাতটা তুলে ধরলেন আর আফনানের হাতটা ধরে তাতে রাখলেন। নিজের 2 হাত দিয়ে ওদের 2 হাত চেপে ধরে কেঁদে দিয়ে বললেন, বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। ওর আজ থেকে তুমি ছাড়া আর কেউ রইল না। আমার মেয়েটাকে দেখে রেখো, ওকে কোনো কষ্ট দিও না। ও বড় ভালো মেয়ে, ওর মতো মেয়ে আজকাল হয় না। আফনান বলল, আমাদের জন্য দোয়া করবেন। ফুপু চোখ মুছে বললেন, যাও, ওকে নিয়ে যাও। যারা নিজেও কিছুটা ভাবাবেগে আপ্লুত হয়ে গেল। ফুপুকে জড়িয়ে ধরল। ফুপু ওর কানের কাছে ফিসফিসিয়ে বলল, আজ থেকে তিনিই তোর সব। স্বামীর সম্মান সবার আগে মা। আফনানের দিকে তাকিয়ে বললেন, রাত বেড়েছে, তোমরা দুজনেই তো না খেয়ে আছো, যাও খেয়ে নাও, বিশ্রাম নাও। আফনান জারার হাত ধরে বেরিয়ে এলো। গন্তব্য পাশের রুম 302, ফুপুর রুম 301। আফনান লক বাটন ঘুরিয়ে দরজা খুলল। জারার হাতটা এখনো ওর হাতে ধরা। জারার মনে হচ্ছে আফনান প্রয়োজনের তুলনায় একটু বেশি জোরে ধরেছে ওর হাতটা। জারার কাছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। আফনান ভেতরে ঢুকে দরজা লক করে দিলে মনে মনে কেঁপে উঠল জারা। লাইট জ্বালালে বিস্ময় নিয়ে ঘরটাকে দেখল জারা। ভীষণ সুন্দর একটি বসার ঘর, তবে কেবল সোফা সাজানো, কোনো খাট নেই। আফনান ওকে বলল, ভেতরে চলুন। যারা অবাক হলো ওর পুনরায় আপনি বলা শুনে, আর এবার হাতও ধরেনি। ওর সাথে হেঁটে ভেতরে রুমে গেলে ওর চোখ কপালে ওঠার দশা।
বিশাল বড় একটা রুম। পুরো ঘরটাকে আগাগোড়া গোলাপ, রজনীগন্ধা আর গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। বিশাল গোল খাটটার উপর যে চাঁদোয়া ঝুলানো হয়েছে তা এক কথায় অপূর্ব। কার্পেটের রংটা চমৎকার, পা রাখলে পায়ের পাতা ডুবে যায়। আফনান বলল, এটা একটা সুইট, আপনার পছন্দ হয়েছে? যারা মুখ নামিয়ে বলল, জি। আপনি এসব সাজিয়েছেন? আফনান হাসল, ঠিক আমি না, হোটেলের লোকদের বলেছে, ওরা করিয়ে দিয়েছে। তারপর কিছুটা সিরিয়াস কণ্ঠে বলল, দেখুন, আমাদের দুজনের পারস্পরিক সমঝোতা অন্যের জন্য সমালোচনার কারণ হতে পারে, তাই আমরা সবার সামনে স্বাভাবিকভাবেই থাকব। 4 দেওয়ালের ভেতরে আপনি স্বাধীন। কি কিছু বোঝা গেছে? যারা মাথা নাড়ল, মৃদু কণ্ঠে বলল, এভাবে কি আপনি খুশি? আফনান ওর কাছাকাছি এসে দাঁড়ালো। খুশি বলতে? যারা তোতলাতে লাগলো, না না, মানে এত আয়োজন করে বিয়ে করলেন অথচ নিজে কি পেলেন? আপনার রাগ হচ্ছে না? আফনান সোফা দেখিয়ে বলল, বসে কথা বলি, চলুন। রাগ হবে কেন? একটু বুঝিয়ে বলুন। যারা নীরব। আফনান হেসে বলল, মনে হয় বুঝতে পেরেছি। যারা, বিয়ে মানে বউ আমার সম্পত্তি, এমন তো না? আমি আপনাকে যে আমার পাশে পেয়েছি, আপনাকে 2 চোখ ভরে দেখতে পারছি, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য, অনেক বড় পাওয়া। আমরা কি পরস্পর ভালো বন্ধু হতে পারি না? যারা মুখ তুলে তাকালো, মাথা নাড়ল, জি। আফনান বলল, আমি আমার ওয়াদা ভুলিনি। ফুপির সামনে ওসব না করলে ওনার মনে খটকা থেকে যেত। দেখেছেন তো উনি কত খুশি। যারা বলল, ঠিকই বলেছেন। আফনান এবার উঠে দাঁড়িয়ে যারাকে বলল, কথা পরে অনেক হবে, আপাতত খাওয়া দাওয়া করি, চলুন। পেটের নাড়িভুড়ি হজম হবার জোগাড়। বলুন কি খাবেন? আজ আপনি অর্ডার করুন। যারা বলল, আপনি করুন না প্লিজ, আমি একটু চেঞ্জ করতে যাচ্ছি, আর আগে কিছু করণীয় আছে। আফনান বলল, কি সেটা? যারা আফনানের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার ডান হাতটা আমার কপালের চুলগুলোর ওপর রেখে এই দোয়াটা পড়ুন, বলে একটা কাগজের টুকরা এগিয়ে দিল। আফনান মন্ত্রমুগ্ধের মতো কাগজটা হাতে নিয়ে দোয়াটা পড়ল। যারা দোয়াটার মর্ম সংক্ষেপে বুঝিয়ে দিল। যারা হঠাৎ বলে উঠল, এই যা। আফনান বলল, কি হলো? আমি জামা কাপড়টা সব ওই রুমে রেখে এসেছি, কি করবো এখন? যে নিয়ে আসবো? কোনো দরকার নেই, বলে ড্রয়ার থেকে নতুন 3 পিসের সেট বের করে যারার হাতে দিল। এটা পড়ুন, একটা নাইটিও কেনা হয়েছে, আরামের জন্য পড়তে পারেন। যারা কটমটে চোখে তাকিয়ে ওর হাত থেকে জামার প্যাকেটটা ছোঁ মেরে কেড়ে নিয়ে বাথরুমে চলে গেল। 15-20 মিনিট পর যখন বেরিয়ে এলো, তখন ওর মুখ একেবারে ধোঁয়া মোছা। আফনান সেদিকে তাকিয়ে বলল, বাহ, খুব সুন্দর মানিয়েছে তো জামাটা, এবার বসে পড়ুন তো, বেশ ক্ষুধা পেয়েছে। যারা নিজ হাতে খাবার তুলে দিল আফনানের হাতে। আফনান প্লেট নিতে নিতে বলল, আমি ভাবলাম খাইয়ে দেবেন। যারা লজ্জায় লাল হয়ে নিজের প্লেট থেকে ছোট লোকমা তুলে নিয়ে আফনানের দিকে এগিয়ে দিল। আফনান বলল, স্বপ্ন দেখছি না তো, হয়েছে, নিন। আফনান যারার হাত ধরে মুখে খাবারটা নিল। খাওয়া দাওয়া সেরে যারা বারান্দায় এসে দাঁড়ালো। এত উঁচু থেকে নিচের সবকিছু ছোট দেখাচ্ছে। পাশে আফনানের উপস্থিতি টের পেয়ে অভ্যাসবশত ওড়নাটা মাথায় দিল। আফনান মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, ঘোমটা দিলে আপনাকে আরো বেশি দারুণ লাগে, আপনার চোখগুলো কিন্তু দারুণ, কথা বলা চোখ। জানেন, যেদিন আপনাকে প্রথম দেখেছি, আপনার চোখজোড়া আমাকে কাবু করে ফেলেছিল। তবে বেশি ভালো লেগেছে আপনার ইমানদারিতা। ইমানদারিতার কি দেখলেন? আফনান হাসল। আপনাকে দেখার পর মনে হলো আপনি সাধারণ নারী নন, আপনি আমার ভবিষ্যৎ। তাই আপনার ব্যাপারে খোঁজখবর করা শুরু করলাম। যা জানলাম তাতে আপনাকে পাবার আকাঙ্ক্ষা আমার মধ্যে আরো তীব্র হয়ে উঠল। যারা মুখ নামিয়ে নিল। আফনান বলে চলল, জানেন তো, সমুদ্রে লক্ষ লক্ষ ঝিনুক থাকলেও মুক্ত সবটাতে থাকে না। পথে চলতে ফিরতে পর্দা করা, হিজাব করা মেয়ে প্রচুর দেখা যায়। তাদের কজনের ভেতর ইমানের মহা মূল্যবান মুক্তটি আছে বলুন? চাহ, আপনি বাড়িয়ে বলছেন, আল্লাহ মাফ করুন। যারা হাসল। আফনান বলল, ঘুমাবেন না? যারার মুখের হাসিটি মুছে গেল। আফনান বলল, আরে বাবা, ভয় পাচ্ছেন কেন? আমি কি ভয় পাবার মতো কিছু বলেছি? আসুন তো। যারাকে বিছানায় তুলে দিয়ে আফনান সোফার দিকে পা বাড়ালে যারা ওর জামাত পেছন থেকে টেনে ধরল। আমাকে এতটা গুনাহগার করবেন না, আসুন এই পাশ দিয়ে শুয়ে পড়ুন। স্টেডিয়ামের মতো এত বড় বিছানা, রাতে ঘুমের ঘোরে ভুলে আপনাকে জড়িয়ে টড়িয়ে ধরলে তখন কিন্তু আমাকে দোষ দেবেন না যেন। কথা শুনে লাল হয়ে গেল যারা। ইস, আপনার মুখে দেখছি কিচ্ছু আটকায় না। হাহা করে হেসে আফনান বালিশ টেনে শুয়ে পড়ল। বিছানার অপর পাশে গুটিসুটি মেরে যারা কাত হলো। আফনান বেডসাইড বাটন টিপে লাইট অফ করে দিতেই ঘর মৃদু মায়াবী নীলাভ আলোয় ভরে গেল। আফনান ফিসফিসিয়ে বলল, প্রচণ্ড পিপাসা লেগেছে। যারা উঠে বসল। কি বললেন? আফনানও উঠে বসে লাইট জ্বালালো। বললাম পিপাসা লেগেছে। এর মানে? আপনি দেখছি বড্ড ঝগড়াটে। পানীয় চাইতে পারবো না? যারা ওর দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে শুতে যাবে, তখনই হঠাৎ চিৎকার করে উঠল,
ও মা গো! আফনান দ্রুত ওর কাছে গিয়ে বলল, আরে কি হলো? যারা ভয় ঘেন্না মেশানোর দৃষ্টিতে ওর বাহুতে বসে থাকা এক বড় সড়ো পোকা দেখিয়ে চিৎকার দিল, প্লিজ সরান এটাকে। আফনান প্রথমে খুঁজে পেল না পোকাটা, তাই ওর হাত পা ঘাড় পিঠে পোকা খুঁজতে লাগলো। যারা রেগে গিয়ে বলল, আপনি না আসলে মহাফাজিল, এখানে ওখানে কি খুঁজছেন? এই যে এটা। ওহ আল্লাহ গো, কি ভয়ঙ্কর! আফনান টিস্যু নিয়ে সেটাকে চেপে ধরে বাইরে ফেলে দিল। যারা ভয় ভয় বলল, এখানে পোকা আসলো কোত্থেকে? আফনান বলল, বুঝেছি, এগুলো ফুলের পোকা। এই সিজনে গাঁদা ফুলে একরকম পোকা হয়। ওরা বলেছিল গাঁদাটাকে অ্যাভয়েড করতে। আমি ফুলগুলো সরিয়ে দিই, ওরা সকালে রুম পরিষ্কার করে দেবে। আফনান যথাসম্ভব ফুলগুলোকে একটা কর্নারে সরিয়ে দিল। পুনরায় লাইট নিভিয়ে বলল, এবার শুয়ে পড়ুন, আর পোকা আসবে না। যারা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল। ওর ভয় লাগছে, কিন্তু কি আর করা। ঘণ্টাখানেক পর যারার চোখ লেগে গেল। এর মধ্যেই স্বপ্ন দেখে জেগে উঠল। ওর চোখে পানি। আফনান জেগেছিল। দূর থেকে বলল, কি হলো? স্বপ্ন দেখেছেন? যারা কেঁদে ফেলল। সারাকে দেখেছি। আফনান ডান হাত বাড়িয়ে যারাকে ডাকল, এদিকে কাছে আসুন তো। যারা আগের তুলনায় অনেকটা সহজ। সে আফনানের কাছে এসে বসল। এখানে শুয়ে পড়ুন। গত কয়েকদিনের ঘটনাগুলো আপনার মনে কঠিন ছাপ ফেলেছে, তাই এমন হচ্ছে। আপনি শুয়ে পড়ুন, আমি জেগে আছি। যারা এবার সত্যি পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আফনানের চোখে যেটুকু ঘুম এসেছিল তা মুহূর্তে উধাও হয়ে গেল। ওর কাছে এসে যারা আরামে ঘুমাচ্ছে, কিন্তু যারাকে কাছে টেনে আফনানের আরাম হারাম হয়ে গেল। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল যারার। দীর্ঘদিনের অভ্যাস ফজরের আগে আগে ঘুম ভাঙা, আজ একটু দেরিতে ভাঙল। যারা ঘুম ভাঙার পর দেখল আফনান বিছানায় নেই, দূরে সোফাতে ঘুমাচ্ছে। যারা আস্তে ধীরে নিচে নামল, বাথরুমে গেল। অজু করে বেরোবার মুখেই শুনতে পারল অ্যালার্ম বাজছে। আফনান সম্ভবত দিয়ে রেখেছিল। যারা সেটা বন্ধ করার জন্য হাত দিতেই আফনান চোখ বন্ধ করে হাত বাড়িয়ে দিল। তারপর ঘড়িসহ যারার হাত চেপে ধরল। হাতের অস্তিত্ব টের পেয়ে চোখ খুলল। তাকিয়ে দেখল যারা। ও আপনি? সরি। যারা হাত বাড়িয়ে ওকে বলল, উঠে পড়ুন, তাড়াতাড়ি ফজরের ওয়াক্ত হয়েছে। আফনান ঘড়ি দেখল, তারপর উঠে পড়ল। দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে শরীর মুচড়ে শব্দ করে আড়মোড়া ভাঙল। যারা পেছন থেকে মৃদু চাপ দিল ওর পিঠে। এই আস্তে! ঘুম থেকে উঠে প্রথমে ঘুম ভাঙার দোয়া পড়তে হয়, তারপর কবজি পর্যন্ত হাত ধুতে হয়, এটাই সুন্নাত। ওর দিকে তাকিয়ে তারপর বেসিনের দিকে গেল আফনান। হাত ধুলো, তারপর বলল, এখন কি করব? উফ, এটাও বলে দিতে হবে? তাড়াতাড়ি ওজু করে আসুন, আলো ফুটে যাবে তো। সে কি গোসল নাকি করতে হয়? আফনান অবাক হবার ভান করে বলল। উফ আফনান বলে যারা কোমরে দুই হাত রাখলো, তারপর ডান হাতের আঙুল তুলে শাসালো। আরে রাগের মতো কি বললাম? আপনি যাবেন তাড়াতাড়ি, দেরি হচ্ছে কিন্তু, আমাদের নামাজ কাজা হয়ে না যায়। হায় রে, জিজ্ঞেস করলেও দোষ। আফনান হাসল। আসলে ওর যারার সঙ্গে দুষ্টুমি করতে খুব ভালো লাগছে, অথচ ও যথেষ্ট সিরিয়াস টাইপ ছেলে। ওর নিজের ভেতরে এই শিশুসুলভ মানসিকতা যে লুকিয়েছিল আফনান নিজেই জানত না। মাথা চুলকে সে বাথরুমে ঢুকে গেল। যারা দুটো জায়নামাজ বিছিয়ে ফেলল চট করে, একটা সামনে আর একটা পেছনে। আফনান টুপি খুঁজলে যারা তা বাড়িয়ে ধরল। জানি এটাই খুঁজবেন, এই নিন আসুন। দুটো আগে পিছে কেন? পাশাপাশি দাঁড়াবো না? জি না, পুরুষের কাতার সামনে, আর ইমামতি করবেন আপনি। আমি আপনার পেছনে নামাজ পড়ব। সূরা টুরা মনে আছে তো? এতটা আন্ডার এস্টিমেট করাটা উচিত না। ছোটবেলায় মক্তবে 3 বছর পড়েছি, তখন আমরা গ্রামে। যারা বলল, ওকে মৃদু ধাক্কা দিয়ে সোজা করে দিয়ে বলল, চুপ, পরে শুনব, এখন শুরু করুন। আফনান গলা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড নীরব থেকে তারপর ভরাট কণ্ঠে ইকামত দিতে শুরু করলো। যারার মন কান যেন জুড়িয়ে গেল। কি সুন্দর স্পষ্ট বিশুদ্ধ উচ্চারণ! আফনানের এই বিরাট গুণটি তো জানা ছিল না। আল্লাহু আকবার বলে তাকবীর দিতে যারা নিজেও নিঃশব্দে তাকবীর বলে হাত বাঁধল। এ এক চমৎকার দৃশ্য। ধুলোমলিন পৃথিবীতে যেন জান্নাতের বাগিচা। স্বামী স্ত্রী মহান রবের দরবারে একত্রে হাজিরা দিচ্ছে। ইবলিস এমন সব পরিবারে শয়তানি করে সুবিধা করতে পারে না, কেবল দূর থেকে ঘুরঘুর করে। নামাজ শেষে যারা উঠতে গিয়ে দেখল আফনান তখনও মোনাজাতে মগ্ন হয়ে আছে। যারার চোখে আফনানের সম্মান আজ অনেক উঁচুতে উঠে গেল। মনে মনে রবের শুকর আদায় করল এমন লোককে স্বামী হিসেবে পেয়ে। যারা এক মনে ভাবছে, হঠাৎ আফনান যারার চোখের সামনে হাত নাড়ল। কোথায় হারিয়ে গেছেন? যারা আফনানের দিকে তাকালো, যেন নতুন করে ওকে দেখছে। তারপর মৃদু হেসে বলল, আমাকে তুমি করে বলবেন প্লিজ, আপনিটা শুনতে ঠিক ভালো লাগছে না। আফনান চমকে বলল, কি? হঠাৎ এই অধমের প্রতি দয়ার কারণ? যারা মুখ নামিয়ে বলল, আমাকে মাফ করে দেবেন, আমি আসলে আপনাকে আন্ডার এস্টিমেট করিনি, ভেবেছি। ধুর, ছাড়ো তো, বাদ দাও। আচ্ছা, ক্ষুধা লেগেছে নাকি? আমার এত ঘন ঘন ক্ষুধা লাগে না, তাই এজন্যই তো স্বাস্থ্য নাই। আচ্ছা, ভালো কথা।
আমার প্রমোশন কি কেবল ওই তুমি বলা পর্যন্তই, নাকি আরও কোনো সুযোগ সুবিধা? যারা কড়া চোখে তাকাতে আফনান হেসে চোখ মারল। ঠাট্টা করেছে। যারা উঠে বিছানায় গিয়ে বসল। সকাল হতে তো এখনও দেরি আছে। আপনি কিন্তু কাল রাতে একদম ঘুমাননি। আসুন কিছুক্ষণ শুয়ে নিন। আরে ধুর, এখন ঘুম আসবে না। আরে আসুন তো, আমি সাহায্য করছি। আফনান বলল, কিভাবে? চুলে হাত বুলিয়ে দেব? যারা অন্যদিকে তাকিয়ে বলল। আফনান একটা কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে গড়িয়ে পড়ল। ভেবেছিলাম কপাল বোধহয় খুলে গেছে। যারা ওর চুলে হালকা হাতে আঙুল চালাতে চালাতে বলল, প্রথম দিন কিন্তু আপনাকে খুবই ভদ্র আর গম্ভীর মনে হয়েছিল, এখন কি অভদ্র হয়ে গেছি? না তা না, তবে আপনাকে দেখে বাইরে থেকে মনে হয় না যে আপনি এতটা ছেলে মানুষ। আর আর কি আর কি বলো? আর দুষ্টু। যারা হেসে বলল। শো অবস্থাতে খপ করে যারার হাত ধরে ফেলল আফনান। এই, কি অভদ্রতা করেছি এ পর্যন্ত? বলো। থাক, ঘুমান। আমাকে অভদ্র কে বানালো? তুমি তো বানিয়েছ। সব দোষ তোমার। তোমাকে দেখলেই দুষ্টু বুদ্ধি মাথায় আসে, তো আমি কি করব? আচ্ছা, একটা কথা, আপনাকে সকালে দেখলাম সোফায়, কোনো সমস্যা? না, মানে আপনাকে তো বিছানাতেই দেখেছিলাম। নিজে তো বেঘরে ঘুমিয়েছ। আমার 12টা বাজিয়ে সহ্য হচ্ছিল না, তাই সরে গেছি। আরও কিছু? যারা চুপ করে রইল। তারপর ফিসফিসিয়ে বলল, আমাকে একটু সময় দিন প্লিজ। আমি সারার কথা হঠাৎ শুনতে পেল আফনানের মিহি নাক ডাকার শব্দ। যারা দীর্ঘশ্বাস ফেলে ওর মুখের দিকে তাকিয়ে রইল। কয়েক ঘন্টা পর চোখে মুখে হালকা পানির ছিটা পড়তেই আফনানের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখল যারা ওর দিকে তাকিয়ে হাসছে। উঠুন, আর কত ঘুমাবেন? 10টা তো প্রায় বাজতে চলল। আরে তাই নাকি? বলে ঘড়ি দেখল আফনান। আপনি ফ্রেশ হয়ে আসুন, নাস্তার কথা বলে দাও। ও ভালো কথা, ফুপির খোঁজ নিয়েছ? জি, দেখা করে এসেছি সকালবেলাতেই। নাস্তাও খেয়েছেন? যাক। বলে আফনান বাথরুমে চলে গেল। যারা জেনে নিল গোসল সেরে কোন পোশাকটা পরবে আফনান। তারপর তার প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে এনে রাখল। আফনান এসে সব গোছানো দেখতে পেয়ে বলল, আহ, এবার মনে হচ্ছে ঘরে বউ আছে। আচ্ছা শোনো, আজ তোমাকে নিয়ে একটু বাইরে যাব, লাঞ্চের পর। তৈরি থেকো। আমার আর তৈরি, কেবল বোরকাটাই তো পরবো। ও দ্যাটস রিমাইন্ড মি, তোমার জন্য একটা নতুন বোরকাও আছে ওই ড্রয়ারে। যারা উঠে ড্রয়ারের কাছে যেতেই আফনানের ফোন বাজল। ফোনটা রিসিভ করতে আফনান জোরে বলে উঠল, ও মা, কেমন আছো তোমরা? যারা অসহায়ের মতো সেদিকে চেয়ে রইল। আফনান বেশ অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছে। যারা ড্রয়ার ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। ভাবছে, আফনানের মা যখন জানবে এই বিয়ের কথা, সেটা কিভাবে নেবেন উনি? তাছাড়া সেজানি বা কি করবে? ভাবতে ভাবতে মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। হঠাৎ পেছন থেকে ওর কানে কেউ ফোঁ দিলে চমকে উঠল। তাকেই দেখলো আফনান হাসছে। যারার চেহারার বিষণ্ণতা দেখে উদ্বিগ্ন স্বরে বলল, কোনো সমস্যা? কি হলো তোমার? এমন চাঁদ মুখে অমাবস্যার ছায়া কেন? যারা দীর্ঘশ্বাস ফেলে বলল, না কিছু না। বলে সরে যাবার জন্য ঘুরে দাঁড়ালে আফনান চট করে ওর সামনে এসে পথ রোধ করল। অসম্ভব, কিছু তো হয়েছে। তোমার মুখ বলছে সামথিং ইজ রং। যারা দ্বিধা করে শেষে বলেই ফেলল, মা যদি আমাদের বিয়েটা মেনে না নেন? পাগল, মা মানবেই। সে আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমার খুশি তার খুশি, ওটা নিয়ে ভেবো না। ওটা আমার উপর ছেড়ে দাও। ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ। বোরকা খুলে যারা অভিভূত হয়ে গেল। এত সুন্দর আর প্রচুর ঢোলা, ঝর্ণার ধারার মতো যেন হাত থেকে পিছলে পড়ে যেতে চায়। গাঢ় কফি কালারের ওপর সেই রঙেরই মার্জিত কারুকাজ। যারা বোরকাটা গায়ে দিল। সাজবে না ভেবেও হালকা করে লিপস্টিক ছোঁয়ালো। লোশন মাখতে যাবে, তখনই পেছন থেকে আফনান বলছে, সোনার হাতে সোনার কাকন, কে কার অলঙ্কার? যারা মৃদু হেসে লোশন মাখাতে লাগলো হাতে গলায়। পায়ে দেবার জন্য ঝুঁকেছে, তখনই আফনান ওকে থামিয়ে দিল। আমি সাহায্য করছি। মানে? আরে মানে কি, বসো এখানে। বলে বা হাতের তালুতে এক গাদা লোশন ঢেলে নিল আফনান। যারা প্রায় চেঁচিয়ে উঠল, ইন্নালিল্লাহ, এত লোশন দিয়ে কি করবেন আপনি? আফনান জবাব দিল না, কেবল ওর দিকে তাকিয়ে চোখ মারল। যারাকে বসিয়ে আফনান নিজেও ওর পায়ের কাছে বসলো। তারপর 2 হাত দিয়ে ওর পায়ের গোড়ালি থেকে আঙুল পর্যন্ত মেখে দিতে লাগলো। যারা প্রতিবাদ করার চেষ্টা করে ব্যর্থ হলো। আফনান বলল, পায়েই তো দিচ্ছি, অন্য কোথাও তো দিচ্ছি না। এত অস্থির হচ্ছে কেন? আরে লোশন মনে হয় বেশি হয়ে গেছে। যারা মৃদু ধমকে সুরে বলল, তখনই তো বললাম দেখুন পায়ের অবস্থা, মাটিতে পা রাখলে স্লিপ করে পড়ে যাব। ছাড়ুন তো। আফনান তবুও মাখাতে লাগলো। আরে দাঁড়াও, ভালো করে মাখিয়ে দিলেই মিশে যাবে। হাঁটু পর্যন্ত দিতে হবে, এই আর কি। যারা ছটফট করে উঠল, ইয়াল্লাহ, সুরসুরি লাগছে, ছাড়ুন। বলে পা ছাড়াতে গিয়ে বোরকার পিচ্ছিল কাপড়ে পেঁচিয়ে উপর হয়ে পড়ল। আফনান সময় মতো ধরে না ফেললে কপাল ঠুকে যেত মাটিতে। ওকে বাঁচাতে গিয়ে আফনান নিজে মাটিতে চিত হয়ে পড়ে গেছে। যারা ওর গায়ের উপর পড়েছে বলে ব্যথা পায়নি, কিন্তু লজ্জায় এতটুকুন হয়ে গেল। আফনান 2 হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে রাখল। যারা নিজের মুখটা আফনানের গলার কাছে লুকিয়ে রেখেছে। আফনান বুঝতে পারল যারা একটু যেন কাঁদছে। ওর মুখ দেখার চেষ্টা করে ব্যর্থ হলো। যারা মুখটা গুজে রেখেছে। আফনান ওর কানের কাছে মুখ নিয়ে বলল,
অজ্ঞান হয়ে গেছো নাকি আমার বুকে থাকার জন্য এটা চালাকি? যারা দ্রুত উঠে যেতে চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই সুবিধা করতে পারল না। আফনান ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। বেশি নড়াচড়া করতে গেলে আরও বিশ্রীভাবে আফনানের গায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। যারা 2 হাত মাটিতে ঠেকিয়ে ওঠার চেষ্টা করলো। ছাড়ুন না, উঠতে দিন, দেরি হচ্ছে না? কিসের দেরি? থাকো না এইভাবেই। জানটা ঠান্ডা হয়ে গেল। যারা বলল, আপনার মতলব দেখছি সুবিধার না, ছাড়ুন, না হলে কিন্তু ব্যথা পাবেন, পরে আমাকে দোষ দেবেন না। ব্যথা দাও, ব্যথাই দাও। আর কিছু যখন পাবো না, করে চিৎকার দিয়ে যারাকে ছেড়ে দিল। যারা ওকে ধাক্কা দিয়ে উঠে পড়ল। আফনান উঠে বসে বাম হাত দিয়ে নিজের কাঁধ ডলতে লাগলো। ইস, কামড় দিয়ে একেবারে মাংস নিয়ে নিয়েছ। যারা অদূরে দাঁড়িয়ে চোখে রাগ নিয়ে ওর দিকে তাকিয়ে থাকলো, কিন্তু আফনানকে মলিন মুখে কাঁধ ডলতে দেখে এগিয়ে এলো। দেখি, খুব বেশি লেগেছে? আফনান মুখ গম্ভীর করে বসে কাঁধ চলতে লাগলো। মুখ দেখে মনে হলো প্রচণ্ড ব্যথা পেয়েছে। ব্যথায় মুখটা বারবার কুঁচকে ফেলল। যারা আর থাকতে পারল না, ওর কাছে গিয়ে ওর হাতটা সরিয়ে বলল, দেখি কোথায় লেগেছে। অমনি যারাকে বাগে পেয়ে আফনান ওকে পেঁচিয়ে ধরল। এবার কোথায় পালাবে? আফনান হাসতে লাগলো। তার মানে আপনি ব্যথা পাননি? মিথ্যে অভিনয় করেছিলেন। তোমার দাঁতে একদম জোর নেই, কামড় দিলে না আদর করলে। আপনি একটা মহা অসভ্য। ছাড়ুন। শোধ না নিয়ে ছাড়বো ভেবেছ? যারা সরে যাবার চেষ্টা করলো। আফনান ওর দিকে তাকিয়ে থেকে বলল, যেখানে কামড় দিয়েছে সেখানে আদর করে দাও, তাহলে ছেড়ে দিব। যারা পিড়াপিড়ি করে একসময় ক্ষান্ত হলো, তারপর বাধ্য হয়ে কাঁধে হালকা করে ঠোঁট ছোঁয়ালো। হয়েছে? কামড় দিলে সর্বশক্তি দিয়ে, আর আদর করলে জ্বরের রোগীর মতো। ওর কথা শুনে যারা হাসি চাপতে পারল না, খিলখিল করে হেসে উঠল। আফনান ওর হাসিটা দেখল কিছুক্ষণ, তারপর যারাকে শক্ত করে ধরে ওর কাঁধে নিজের মুখটা ডুবিয়ে দিল। যারা নড়তে চেয়েও পারল না, সারাশির মতো আঁকড়ে ধরে রেখেছে। যারার মনে হলো ওর কাঁধে আগুন লেগে গেছে। ওর সর্বশক্তি দিয়ে আফনানের চুলগুলো মুঠো করে টেনে সরাতে চাইল। আফনানকে এক চুল নাড়ানো গেল না। অবশেষে ফ্যাঁসে কণ্ঠে বলল, প্লিজ। আফনান ধীরে ধীরে মুখ সরিয়ে নিল। ওর মুখে হাসি। যারাকে ছেড়ে দিয়ে বলল, শোধবোধ হয়ে গেল। যারা লজ্জায় ওর দিকে তাকাতে পারছিল না। আফনান ওকে ধরে দাঁড় করিয়ে দিল। যাও, তৈরি হও। যারা ওর দিকে তাকালো না, বোরকার নিকাব খুঁজতে লাগলো। আফনান হঠাৎ নিজের সাদা শার্ট দেখিয়ে বলল, এটা কি করেছো দেখো। যারা দেখলো আফনানের ধবধবে সাদা শার্টে লালচে দাগের ছড়াছড়ি। মনে পড়ল ও সামান্য লিপস্টিক ব্যবহার করেছিল। এটা আপনারই দোষ। গায়ে পরে লাগতে এসেছিলেন কেন? লিপস্টিক পরে আমাকে নীরব আহ্বান জানিয়েছিলে কেন? আফনান পাল্টা জবাব দিল, নিজের দোষটা তো দেখো না, অসভ্য কোথাকার ডাকাত। যারা মৃদু স্বরে বলল, কাল সন্ধ্যের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ওরা, তাই টুকটাক করে গোছানো শুরু করেছে যারা। আফনান ওকে নামিয়ে দিয়ে সেই যে বেরিয়েছে, ফেরার নাম নেই। পুরোটা সন্ধ্যা যারা ফুপু আর বাবুর সাথে সময় কাটালো। ফুপু যারার কোলে বাবুকে দিয়ে উঠে বাথরুমে গেলেন। যারা বাবুকে নিয়ে কতক্ষণ খেলা করলো, তারপর ওর জন্য ফিডার বানালো। ফিডার খেয়ে বাবু ঘুমিয়ে পড়লে ওর জিনিসগুলো এক এক করে গোছাতে শুরু করলো। রাত প্রায় 12টা বেজে গেছে। ফুপু ঝিমাচ্ছে দেখে যারা ফুপুকে শুয়ে পড়তে বলল। নিজের রুমে চলে এলো। 12:30টারও বেশি বেজে গেছে। চিন্তায় যারা ছটফট করতে লাগলো। আফনানের সেল নাম্বারটা পর্যন্ত ওর জানা নেই। অস্থিরতায় যারার 2 চোখ দিয়ে পানি আসতে চাইছে। আফনান ফিরতে ফিরতে রাত প্রায় 1টা বেজে গেল। দুশ্চিন্তায় যারার মুখ শুকিয়ে গেছে। বারবার আল্লাহর কাছে ওর সালামতির জন্য দোয়া করছিল। এমন সময় বেল বাজল। যারা আইভিউ দিয়ে দেখে এক টানে দরজা খুলে ফেলল। আফনান ক্লান্ত বিধ্বস্ত শরীরে রুমে ঢুকে গেট লাগালো। যারার চোখে পানি। আফনান ওর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এ কি, চোখে পানি কেন? আপনি সেই সন্ধ্যায় গেছেন, তারপর না ফোন না কোনো খবর। আমার বুঝি চিন্তা হয় না? আফনানের মুখটা অন্যরকম আবেগে নরম হয়ে গেল। আমার জন্য তুমি কষ্ট পেয়েছ এত? যারা জবাব দিল না, ছুটে গিয়ে আফনানের বুকে ঝাঁপিয়ে পড়ল। টেনশনে আমার কলিজা কাঁপছিল। দূর পাগলি। যারা মিশে গেল আফনানের বুকের সাথে। আফনান ওকে যেন বুকের সাথে পিষে ফেলতে চাইল। তারপর 2 হাতে ওর মুখ তুলে ধরল। যারা বাধা দিল না। বাইরে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বাতাসের ঝাপটায় ঘরের ভেতরটা ভিজে যাচ্ছে। ওরা কেউই খেয়াল করছে না। আফনান ওর কপালে চুমু খেয়ে বলল, তুমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা। যারা ওকে বলল, চলুন, রাত বেড়েছে। ওরা ভেতরে চলে এলো। কিছুক্ষণ পর দুজনে খেতে বসলো। যারা বলল, কোনো জরুরি কাজ ছিল আজকে? আরে আর বলো না, ব্যবসায়িক কাজে একজনের সাথে হঠাৎ মিটিং ফিক্সড হলো। উনি ঢাকা যেতেন, কিন্তু আমি সিলেটে আছি শুনে অনুরোধ করলো মিটিংটা এখানেই সেরে নেবার জন্য। এর মধ্যে আবার মিটিং চলাকালে একজন অসুস্থ হয়ে পড়ে। ওকে হাসপাতালে পৌঁছে দিলাম। চিকিৎসার ব্যবস্থা করতে হলো। এসব করতে করতে কখন যে রাত হয়ে গেল টেরই পাইনি। শরীরটা খুব ক্লান্ত লাগছে। যারা বলল, খেয়ে বিশ্রাম নিন। চায়ের কথা বলবো জাকিয়াকে? আফনান বলল, হ্যাঁ বলো। ভালো কথা। জাকিয়া সব ঠিকমতো করে দিচ্ছে তো? আমি প্রথমেই ওদের বলে দিয়েছি কোনো পুরুষ ওয়েটার যেন 301 বা 2-তে না আসে। ও, এজন্য শুধু মেয়েরাই আসে।
জাকিয়া মেয়েটাই বেশি আসে, মাঝে মাঝে কিন্নরি নামে একটা মেয়ে আসে। যারা চাটা বারান্দায় দিতে বলো। সে কি আবার বারান্দায় বসবেন? ঘুমাবেন না? আপনি তো ক্লান্ত। যারা গ্লাসে পানি ঢেলে আফনানের দিকে এগিয়ে দিল। তোমার সঙ্গে কথা বলতে বলতে ক্লান্তি কেটে গেছে বলে আফনান পানির গ্লাসটা সরিয়ে বলল, তুমি কোন গ্লাসে পানি খেয়েছ? যারা কিছুটা অবাক হয়ে ওর আধ খাওয়া পানির গ্লাসটা আঙুল তুলে দেখালো। আফনান হাত বাড়িয়ে সেটা নিল। তারপর গ্লাস ঘুরিয়ে দেখে যে জায়গাটা দিয়ে যারা পানি পান করেছে বলে ধারণা হলো সে স্থান দিয়ে বাকি পানিটুকু পান করলো। যারা তাকিয়ে আছে দেখে বলল, সুন্নত। আমিও কিছু কিছু জানি আলহামদুলিল্লাহ। আজ এই সুন্নতটার উপর আমল করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দিলেন। যারা এবার হাসল। আফনান বলল, তুমি তো নিশ্চয় জানতে এটা? কি? জি জানতাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের যে স্থানে মুখ লাগিয়ে পান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন। আবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোস্তের আধ খাওয়ার টুকরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে খেতেন, ঠিক না? আফনান বলল, জি ঠিক। আমি গুনে গুনে সবগুলো সুন্নাত পালন করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু চমৎকার সুন্নাত আমি পড়েছি। যারা ঠোঁট মুড়ে হাসল। সত্যি তিনি স্বামী হিসেবে ছিলেন অসাধারণ, এটা তার স্ত্রীদের ভাষ্য। আফনান কিছু বলতে যাবে তখনই বেল বাজল। আফনান ইশারা করল, যাও দেখো তোমার জাকিয়া এসেছে। জাকিয়া চা দিয়ে সব প্লেট বাটি নিয়ে গেল। কাপগুলো সকালে নিবে বলে জানালো। সকালে নাস্তা কখন দিবে তাও জিজ্ঞেস করলো। যারা ফুপুর ঘরে 8টার দিকে নাস্তা দিয়ে দিতে বলল, আর তাদেরটা যখন কল দিবে তখন দিতে বলল। যারা চা নিয়ে বারান্দায় এলো। আফনানের হাতে চা দিয়ে নিজেও পাশের চেয়ারে বসল। আফনান পাশের চেয়ারটা যারা সহ টেনে নিজের চেয়ারের পাশে লাগিয়ে বলল, এত দূরে বসেছ কেন? যারা দুষ্টুমি করে বলল, দূর যত মধু তত। আফনান চমকে সোজা হয়ে বসল। ওরে বাবা, তুমি তো ভালো কবিতাও জানো দেখছি। কিন্তু মাননীয়া, এটা জানেন কি, স্বামী যখন স্ত্রীকে তার কাছে ডাকে তখন স্ত্রী যদি না আসে তবে ফেরেশতারা সারা রাত লানত করতে থাকে। যারা আফনানের মুখের ওপর হাত চেখে বলল, প্লিজ থামুন। আফনান ওর হাত ধরে ফেলল। তারপর হাতে চুমু খেয়ে বলল, তোমার কাছাকাছি আসলে আমার পালপিটেশন বেড়ে যায়। এটা সত্য, তবে আমি চাই তুমি ভালোবেসে আমাকে একদিন ডাকবে। আমি ঠিক সেদিনের অপেক্ষা করছি। যারা মৃদুস্বরে বলল, কটা বাজে? আফনান ঘড়ি দেখল, 1:15 বাজে। কেন, তোমার ঘুম পাচ্ছে? যারা মাথা নেড়ে না বলল। আফনান ওর হাতটা টেনে নিজের হাতের মুঠো নিয়ে বলল, কাল তো ঢাকা চলে যাব, তারপর শুরু হবে ব্যস্ততা। তোমার সাথে এভাবে রাত জেগে গল্প করার সুযোগ আবার কবে পাবো জানি না। যারা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার পরম সৌভাগ্য যে আপনার মতো স্বামী পেয়েছি। কিন্তু কি জানেন, সারা স্মৃতি আমাকে সারাক্ষণ কাঁদাচ্ছে। আমি আপনাকে আপনার প্রাপ্য অধিকার দিতে পারছি না। সারার চেহারা বারবার আমার চেতনায় হানা দিচ্ছে। আমাকে ক্ষমা করবেন প্লিজ। আফনান মৃদু হাসল। আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, একসময় পরিস্থিতি আমাদের কাছে এনে দেবে। এই যে চুটিয়ে রোম্যান্স করছি তোমার সাথে, এটা কি কম? মাঝে মধ্যে মনে হয় স্বপ্ন দেখছি। যারা বাতাসের শব্দে হেসে উঠল। এভাবে গল্পে, আড্ডায়, সুন্নতের আলোচনায় খুনসুটিতে ওদের সময়গুলো কেটে গেল। যারা ভোরের আজান শুনে দুজনেই উঠে পড়ল। ফুপু এয়ারপোর্ট পর্যন্ত আসতে চেয়েছিলেন, যারাই নিষেধ করল। যাবার সময় ফুপু অনেক কাঁদলেন। মারে, বাচ্চা নিয়ে সংসার একা কিভাবে সামলাবি ভেবে চিন্তা হচ্ছে। জামাই তো আমাকে মোবাইল কিনে দিল, সময় পেলেই ফোন দিবি কেমন? যারা ফুপুর চোখ মুছে দিয়ে বলছে, তুমি কেমন আছো জানিও ফুপু। ফুপু কন্যার সম ভাতিজিকে জড়িয়ে ধরলেন। প্লেনেও যারার মনটা কিছুটা খারাপ ছিল। পাশাপাশি নতুন সংসার, নতুন শ্বশুরবাড়ির পরিবেশ কেমন হবে এসব ভেবেও কিছুটা উদ্বিগ্ন ছিল, যদিও ওর শাশুড়ি দেশে নেই। আফনান সম্ভবত আগে থেকেই বলে রেখেছিল। কাজের লোকজন গাড়ির হর্ন পেয়ে ছুটে এলো। আফনান ওদের একজনকে জিজ্ঞেস করল, খালামণি কোথায়? ঠিক তখনই পেছন থেকে একজন মধ্যবয়স্কা ভদ্রমহিলা বেরিয়ে এলেন। গোলগাল চেহারা, হাসি হাসি মুখ। যারাকে আপাদমস্তক বোরকাবৃত দেখে খানিকটা থমকে গেলেও দ্রুত সামলে নিলেন। যারাকে দেখিয়ে আফনানকে ইশারায় জিজ্ঞেস করলেন, এটাই? আফনান হাসল। খালামণি যারাকে এক হাতে জড়িয়ে ধরলেন। যারা মৃদুস্বরে সালাম দিল, এসো মা বলে যারার কোলের বাচ্চাটাকে কোলে নিয়ে আরেক হাত যারাকে ধরে ভেতরে নিয়ে গেলেন। ড্রয়িং রুমটা দেখে পেছনের একটি দিনের কথা মনে পড়ে গেল যারার। খালামণি যারাকে একেবারে ভেতরে রুমে নিয়ে গেলেন। তোমার জন্য আমাদের ফিন পুরো বাড়ির পরিবেশটা বদলে ফেলেছে। তুমি পর্দা করো বলে তোমার রুমটা ভেতরের দিকে নেওয়া হয়েছে। ওদিকটায় বাথরুম ছিল না, বুঝলে? নতুন বাথরুম করা হয়েছে। আফনান যে কি পাগল, কি রেখে কি করবে, ওকে এত এক্সাইটেড কখনো দেখিনি। ফোনে আমাকে আর ওর খালুকে পাগল করে ছেড়েছে। খালামণি এমন করবে, অমন করবে, কি করব বলো? আপা দেশে নেই, সেজানটাকে নিয়ে। খালামণি হঠাৎ চুপ হয়ে গেলেন। কথা বলতে বলতে তিনি ভুলেই গিয়েছিলেন যে যারাকে বিয়ের ব্যাপারে সেজানের একটা ভূমিকা রয়েছে। ঘরে পৌঁছে বললেন,
এই হলো তোমার ঘর, তোমার সংসার। নাও এবার বোরকাটা খোলো তো, তোমাকে দেখি। যারা নম্র ভঙ্গিতে বোরকার নিকাব সরালো। তারপর বোরকা খোলার আগে খালামণিকে জিজ্ঞেস করলো, কেউ আসবে না তো এদিকে? এদিকে খালামণি পলকহীন চোখে জারার দিকে তাকিয়ে থাকলেন। তারপর জারার প্রশ্নে সম্বিত ফিরে পেলে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের আফনানের পছন্দের তারিফ করতে হয়। যারা লজ্জা এড়াতে বলল, আপনাকে আমি খালামণি বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমি আমার সব ভাগ্নে ভাগ্নের ফেভারিট খালামণি। খালামণি, আমি আপনার পা ছুঁয়ে সালাম করিনি বলে রাগ করবেন না প্লিজ, কারণ ইসলামে এক আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নোয়াতে নেই, তাই আমি। আরে ও কিছু না মা, তুমি আগে জামা কাপড় ছাড়ো, ফ্রেশ হও। এই বলে এই কমলা বলে চেঁচিয়ে এক কাজের মেয়েকে ডাকলেন। কমলা এসে দাঁড়ালো। যারা দেখল একটা কম বয়সী হালকা পাতলা গড়নের মেয়ে, খুব হাসি খুশি মুখ। যারার দিকে তাকিয়ে হাত তুলে সালাম দিল, আসসালামু আলাইকুম মামি। যারা হালকা মাথা ছাকিয়ে হাসলো, ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা খালামণির দিকে তাকিয়ে বলল, নানি, মামি কি সুন্দর দেখছেন? খালামণি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, মামির কাছাকাছি থাকবি তুই, মামি যা বলে করে দিবি, ঠিক আছে? কমলা সউৎসাহে মাথা নাড়ল। তারপর খালামণির কাছে গিয়ে বলল, বাবুর একটু নিমু। খালামণি ওর কোলে বাচ্চাকে দিয়ে সতর্ক করে বললেন, সাবধানে নিবি, দেখিস বাবুর যেন ঘুম না ভাঙে। তারপর জারার দিকে তাকিয়ে বলল, তুমি ফ্রেশ হও মা, আমি ওদিকটা দেখে আসি। আরে তোমরা আসবে বলে আফনান আমাকে থাকতে বলেছে। সে তো আমাকে বলে, কেউ না থাকলে আমার বউকে গ্রহণ করবে কে? আম্মা বাসায় নেই, তোমাকে থাকতেই হবে। ও যা জেদি, ওরে বাবা, আমি না এলে ও আমাকে আস্ত রাখবে না। বসুন না খালামণি। না মা, আজ বসবো না, কাল তো আবার আসবই, তখন কথা হবে, চলি কেমন? যারা সালাম দিয়ে তাকে এগিয়ে দিল। যারা এবার পুরো ঘরটা দেখল। বেশ বড় রুমটা, পাশেই খোলা চওড়া বারান্দা। ঘরটাতে চারদিক ছড়িয়ে বিভিন্ন আসবাবপত্র রাখা হয়েছে। যারা কমলাকে ইশারায় ডেকে বলল, তোমার মামা কোথায়? মনে হয় বাইরের ঘরে, ডাক দিব মামি? একটু ডেকে আনো তো মা, বলে বাবুকে নিজের কোলে নিল যারা। কমলা দ্রুত পায়ে বেরিয়ে গেল। যারা বাবুকে হালকা দোল দিয়ে আস্তে করে বিছানায় শুয়ে দিল। সোজা হয়ে দাঁড়াতে গিয়ে হঠাৎ চমকে উঠল। হঠাৎ পেছন থেকে আফনানের কথায় চমকে উঠল, কেমন লাগছে এখানে? যারা ওকে ছাড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ। বিশেষ করে খালামণিকে তো বেশ ভালো লেগেছে, উনি খুবই আন্তরিক। আফনান ওর হাত ধরে চুমু খেয়ে বলল, তোমাকে আমার ঘরে আনতে পেরে আমি নিজে খুব আনন্দিত। ওহ, আরেকটা সুসংবাদ, আগামী শনিবার তোমার শাশুড়ি দেশে ফিরছেন। সেজান আসবে না, সে ওখানেই চিকিৎসাধীন থাকবে। আরও খুশির কথা হলো, আম্মাকে তোমার কথা বলেছি। আম্মা প্রথমে একটু চমকে গেলেও পরে খুব খুশি হয়েছে। আজ আমি অনেক খুশি। সিলেট থেকে আসার পর থেকে আফনান প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে। নাস্তা খেয়ে বেরোয়, কোনোদিন লাঞ্চ করতে বাড়ি আসে, কোনোদিন অফিসে সেরে নেয়। জারার বাবুকে নিয়ে সময় কাটে। কমলার সাথে গল্প করে কমলাই আজ বলল, বড় নানু যে কি রাগী। যারা বুঝল ও আফনানের মায়ের কথা বলছে, কাল তিনি আসবেন, তাই বাড়ির ধোয়া মোছার কাজও জোরে সোরে চলছে। কমলাকেও খুব তটস্থ মনে হলো। যারার টেনশন বাড়ছে, কাল কখন আসবে কে জানে। আফনান অফিসে, এমন সময় গাড়ির শব্দ এলো। বাইরে মৃদু গুঞ্জন শোনা গেল। কে এলো এই সময়? আফনান ফিরতে ফিরতে তো রাত। যারা ৭-৫ ভাবছে, এমন সময় হালকা ঘিয়ে রঙের শাড়ি পরা, লম্বা ও খুব ফর্সা মতো একজন মহিলা ঢুকলেন। মাঝখানে সিঁথি দিয়ে চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, একপাশে সাদা চুলগুলো এমনভাবে আঁচড়ানো যে দেখলে ইন্দিরা গান্ধীর কথা মনে পড়ে। যারা সালাম দিলে তিনি সালামের জবাব না দিয়ে জারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গম্ভীর কণ্ঠে বললেন, তুমিই তাহলে সেই মেয়ে? যারা তাকে দেখে উঠে দাঁড়ালো। তিনি পুনরায় দাঁত চিবিয়ে চিবিয়ে বললেন, এই রূপ দেখিয়েই তাহলে আমার ছেলেটার মাথা খেয়েছ, তাই না? যারা অবাক হয়ে ব্যথিত চোখে তাকিয়ে রইল, ভাবছে ইনি নিশ্চয়ই আফনানের মা, কিন্তু ওনার তো আগামীকাল আসার কথা, উনি আজই চলে আসলেন। যারা কোনো জবাব দিল না। এমন সময় বাচ্চাটা কেঁদে উঠল। যারা বুকে বাচ্চাকে কোলে নিল। ভদ্রমহিলা তাকিয়ে দেখছেন যারাকে, তারপর হেসে বলে উঠলেন, এটা তো পুরনো সত্য যে ধনী ঘরের ছেলেদের পেছনে লেগে কিছু মেয়ে বিভিন্ন কায়দায় তাদের হাত করে থাকে। তোমরা দুবনই দেখছি সেই ক্যাটাগরির। যারা মহিলার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আপনি আমাকে ভুল বুঝেছেন। চুপ করো, তোমার মতো মেয়েদের আমার চেনা আছে। তোমরা। কথা শেষ করার আগেই মোবাইল বেজে উঠল। মহিলা কড়া চোখে যারার দিকে তাকিয়ে ফোন রিসিভ করলেন। প্রায় সাথে সাথেই তার চেহারায় কঠিন ভাঁজগুলো সহজ হয়ে এলো। আফনান ফোন করেছে। তিনি এক জায়গাতে ঠায় দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলতে লাগলেন। হ্যাঁ রে আব্বু, আমি হঠাৎ করে চলে এসেছি, বলতে পারিস তোদের সারপ্রাইজ করতে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আরে বউয়ের সাথে দেখা হয়েছে, ওর সাথেই তো কথা বলছি। তুই আস্তে ধীরে আয়, তাড়াহুড়োর কিছু নেই। আরে না না বাবা, তুই কাজ শেষ করে আয়। হ্যাঁ, পছন্দ হয়েছে। আরে বাবা, তোর পছন্দ হয়েছে, এখানে আমার কি বলার আছে? ফোন রেখে জারার দিকে তাকালেন। আমার ছেলেরা আমার প্রাণ, আমার সবচেয়ে দুর্বল স্থান, বিশেষ করে আমার বড় ছেলে আফনান।
ওর জন্য আমি সব পারি। ওর প্রতি আমার ফিলিংস বাকি সব কিছু থেকে আলাদা। তুমি আমার সবচেয়ে দুর্বল স্থানটাতে আঘাত করেছ। দেখুন, আমি তো ওনাকে বিয়ে করার জন্য কোনো রকম জোর করিনি, বরং উনি থাক। ধমক দিয়ে জারাকে থামিয়ে দিলেন আফনানের মা। ওসব কায়দা কানুন আমার জানা আছে। তুমি ইচ্ছে করনি আর অমনি বিয়ে হয়ে গেল বলে সাবিহা দীর্ঘশ্বাস ফেললেন। আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল বোনের মেয়েটাকে আমার ফিনের বউ করে আনবো, কিন্তু তার হলো না। আমি হাল ছেড়ে দেব ভেবেছ? এর শেষ আমি দেখে ছাড়ব বলে আফনানের মা সাবিহা চৌধুরী চলে যাবার জন্য পা বাড়িয়ে আবার ফিরে এলেন। তুমি যদি ভেবে থাকো যে সব কথা আফনানকে বলে তাকে আমার বিরুদ্ধে বিষিয়ে তুলবে, তাহলে তোমার সে আশার ঘুরে বালি। ফিন কখনোই তোমার কথা বিশ্বাস করবে না। চেষ্টা করে দেখতে পারো। জারার দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে গটগট করে চলে গেলেন সাবিহা। জারা নীরবে দীর্ঘশ্বাস ফেলে খাটের এক কোণে বসে পড়ল। তার চোখ থেকে পানি পড়ছে। সন্ধ্যের পরপরই আফনান ফিরল। কমলার মুখে শেষ সংবাদ আগেই পেয়েছে যারা, কিন্তু 1 ঘন্টা পার হয়ে যাবার পরও আফনানের দেখা মেলেনি। এদিকে মায়ের ঘরে বসে আছে আফনান। সাবিহা খুক খুক করে কাশছেন, বারবার বুকে হাত রাখছেন। আফনান মায়ের হাত ধরে বলল, আম্মু বেশি খারাপ লাগছে? না রে সোনা, তুই ঘরে যা, বিশ্রাম নে। যাবো, তুমি হঠাৎ এতটা অসুস্থ হলে কি করে? আরে বাবা, লং জার্নি, ওয়ার্ম ওয়েদার, এসব মিলিয়ে একটু ফ্লুয়ের মতো হয়েছে। তুই এত অস্থির হোস না তো। আমি না হয় জারাকে নিয়ে আসি, ও তোমার কাছে কিছুক্ষণ থাকুক। আরে না রে পাগল, মেয়েটা আমাকে দেখবে না, বাচ্চা সামলাবে। কমলা তো আছে, ওকে এখানে পাঠিয়ে দিই। কিছুক্ষণ থাকুক, তোমার যখন ভালো লাগবে তখনই না হয় ও চলে আসবে। সাবিহা বাধা দেবার মতো করলেন, কিন্তু আফনান মায়ের বাধা শুনল না। আরে তুমি বসো তো, যারা আসুক, কিছুক্ষণ তোমার কাছে থাক। তোর অসুবিধা হবে না তো? দুর্বল কণ্ঠে বললেন সাবিহা। আফনান তাকে আশ্বস্ত করল। সে তার মায়ের জন্য চিন্তিত। মা সেজানের এই অবস্থা হয়তো সহ্য করতে পারছে না, তাই মানসিকভাবে ভেঙে পড়েছে। সেজানের শরীরের একপাশ প্যারালাইজডের মতো হয়ে গেছে। তার রেগুলার চিকিৎসা চলছে। আফনান উঠে নিজের ঘরে চলে এলো। যারা বাবুকে নিয়ে ব্যস্ত ছিল। আফনানকে দেখেই হেসে সালাম দিল। আফনান সালামের জবাব দিয়ে জারার পাশে বসে পড়ল। যারা উঠে দাঁড়ালো। বসুন, আপনার জন্য শরবত নিয়ে আসি। আফনান জারার হাত ধরে বারণ করল। আরে না, কিচ্ছু লাগবে না, তুমি বসো তো। আম্মুর সাথে তো দেখা হয়েছে তোমার। যারা হালকা হেসে মাথা নাড়ল। জি। কেমন লাগলো আম্মুকে? আফনান হঠাৎ জারার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। যারা দরজার দিকে তাকিয়ে আফনানকে হালকা ঠেলে দিয়ে বলল, আরে কেউ এসে পড়বে তো, আম্মু যদি এসে পড়ে। আফনান কিছুটা মলিন মুখে বলল, আর বলো না, আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, বলছে বুকটা ব্যথা। যারা সাথে সাথে বলে উঠল, সে কি? আফনান উঠে বসল। হ্যাঁ, সেখানেই বসেছিলাম এতক্ষণ। মনটা উড়ে উড়ে তোমার কাছে আবার চলে আসছিল, কিন্তু আম্মুকে অসুস্থ মনে হলো। কি করে আসি বলো? আম্মুকে বিশ্রাম নিতে বলে এসেছি, আর বলেছি তুমি তার কাছে কিছুক্ষণ থাকবে, তার যদি প্রয়োজন হয়। তুমি কি বলো? আম্মুর পাশে আমাদের তো থাকা উচিত, তাই না? যারা দৃঢ় প্রত্যয় নিয়ে উঠে দাঁড়ালো। জি, তা তো অবশ্যই। আপনি বাবুকে একটু খেয়াল রাখুন তো, ও ঘুমাচ্ছে। আমি আম্মুর ঘরে যাচ্ছি। যারা ধীর পায়ে সাবিহার কক্ষের সামনে এসে দরজাতে নক করলে সাবিহা আস্তে করে বললেন, ভেতরে এসো। যারা ঢুকে সালাম দিয়ে ধীর পায়ে সাবিহার কাছে গিয়ে বলল, আপনার নাকি হঠাৎ শরীর খারাপ করছে? আফনান বলল, তাই দেখতে এলে সত্যি বলছি নাকি মিথ্যা? সাবিহা জারার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিলেন। যারা কিছুক্ষণ নীরব থেকে বলল, আপনি আগাগোড়াই আমাকে ভুল বুঝছেন আম্মু। হ্যাঁ, এটা সত্য যে আপনাদের পারিবারিক বিপর্যয়ের কিছুটা হলেও আমার ছোট বোনটি জড়িত ছিল। আমি সেজন্য লজ্জিত, অনুতপ্ত। আপনার কাছে সবকিছুর জন্য ক্ষমা চাচ্ছি। আমি জানি সব মাই তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে। আফনান আপনার সুসন্তান, আর ঘটনাচক্রে আমি তার স্ত্রী। আপনি দয়া করে আমার উপর রাগ করবেন না। আমি আপনার মনে নতুন করে দুঃখ দিতে চাই না। যদি আপনি চান আফনান আপনার পছন্দের পাত্রীকে নিয়ে জীবন কাটাক, আফনানও যদি তাতে সম্মত থাকে, আমি কখনোই আপনাদের পথের বাধা হব না। তবু আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। সাবিহা কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, তোমার কথা শুনে ভালো লাগলো। যদি তেমন হয় তবে তোমার আর বাচ্চার খরচ তুমি পেয়ে যাবে। আমি অত পাষাণ নই, তোমাদের দুজনে যা খরচ হয় আমি তা দেব। তুমি নিজে চলে যাবে। যারা হালকা স্বরে বলল, আমি নিজে থেকে চলে গেলে জটিলতা বাড়বে। উনি এটা কিছুতেই মেনে নেবেন না। আমাকে খুঁজে বের করবেন, নানা প্রশ্ন করবেন, আর আমি মিথ্যা বলতে অভ্যস্ত নই। তার চেয়ে বরং আপনার ছেলেকে আপনি বলুন আমার যাবার ব্যবস্থা করে দিতে। আমি কখনোই আপনার পথের বাধা হব না। খুব যে তত্ত্ব কথা বলছো, আফনানের উপর এতটাই কনফিডেন্ট তোমার? আমাকে মাফ করবেন মা, বড়দের সাথে মুখের উপর কথা বলা আমার স্বভাব বিরুদ্ধ। আমি তো কেবল আপনার ভুল ভাঙাতে চেয়েছি। ঢাকায় তোমার আত্মীয় স্বজন কে কে আছেন? আমার ঘনিষ্ঠ তেমন কোনো আত্মীয় নেই। খুব ছোটবেলায় মা মারা গেছেন। এক ফুপির কাছে মানুষ হয়েছে। ফুপি কোথায় থাকে? সিলেটে। সিলেটে তার বাড়ি? জি না, ফুপি তো বিধবা মানুষ। তিনি আমাদের দুই বোনকে নিয়ে ঢাকাতে ছিলেন।
কথা বলতে যারা লক্ষ্য করলো সাবিহা 2 আঙ্গুল দিয়ে মাথা টিপে ধরেছেন। যারা তার কাছে গিয়ে বলল, আমি মাথাটা ম্যাসাজ করে দিই, ভালো লাগবে। না, দরকার নেই, তুমি যেতে পারো। যেন শোনেনি এমনভাবে যারা শাশুড়ির কাছে গিয়ে তার হাত কপাল থেকে সরিয়ে কোমল হাতে টিপে দিতে লাগলো। সাবিহা বাধা দেবার জন্য কিছু বলতে গেলে যারা বলে উঠল, আমি তো চলেই যাব কয়দিন পর, যেমনটি আপনি চেয়েছেন। যে কদিন আছে সে কদিন অন্তত আমাকে আপনার মেয়ে হয়ে থাকতে দিন। পুত্রবধূ হিসেবে না হয় নাই মানলেন। সাবিহার আরামে ঘুম পেয়ে যাচ্ছিল। কি বলবেন কথা হাতড়াতে লাগলেন। যারা মৃদু শব্দে বলল, কাল আপনার নাস্তা আমি তৈরি করব, সকালে কি খেতে পছন্দ করেন মা? দরকার নেই, বাবুর্চি করবে। ঘুম ঘুম চোখে বললেন সাবিহা, বাবুর্চির হাতে তো সবসময় খান, একবার মেয়ের হাতে খেয়ে দেখুন। আমার মা থাকলে তাকে আমি মজা করে রেঁধে খাওয়াতাম, কিন্তু সেই ভাগ্য আমার হয়নি। চলে গেলে তো আর আপনাকে রেঁধে খাওয়ানোর সুযোগ পাবো না। করবো মা। ঠিক আছে। আচ্ছা, তোমার নাম যেন কি? যারা। যারা, আমার বালিশটা ঠিক করে দাও তো, খুব ঘুম এসে যাচ্ছে। সাবিহা আরাম করে কাত হয়ে শুলেন। যারা তার চুলগুলো সরিয়ে সরিয়ে ম্যাসাজ করতে লাগলো। একসময় তার নাক ডাকার শব্দ শোনা গেল। যারা তার গায়ে পাতলা চাদর দিয়ে ঢেকে দিয়ে আস্তে করে উঠে গেল। ঘরে ঢুকতে আফনান বলল, কিরে ভাই, শাশুড়িকে পেয়ে আমাকে ভুলে গেলে দেখি। সরি, আপনি কি খাবেন এখন? হালকা কিছু নাস্তা দিতে বলি? দাও। আম্মু কি করে? যারা মুখ টেপে হাসলো। ঘুমিয়ে পড়েছে। সে কি এত তাড়াতাড়ি? থাক, ঘুমাক, জার্নি করে এসেছে, একটু বিশ্রাম দরকার। রাতে আমি ডেকে খাইয়ে দেব। আফনান যারার দিকে তাকিয়ে থেকে সিরিয়াস ভঙ্গিতে বলল, এই অথমের দিকেও একটু তাকিয়েও, না খেতে পেয়ে শুকিয়ে যাব তো। যারা লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো। আমি আসছি। যেতে যেতে ভাবলো যারা, মা কাছে যেতে দিতে চায় না, আর ছেলে খালি কাছে আসার বাহানা খোঁজে। কি এক বিচিত্র জীবন যারার। পরদিন সকালে বাবুর্চির কাছে জেনে নিয়ে নিজে নাস্তা বানালো যারা। শাশুড়ি খেয়ে শুধু বলল, আর একটু দাও। তার মুখ দেখে বোঝা গেল তার পছন্দ হয়েছে। এরপর থেকে যারাকে বেশিরভাগ সময় শাশুড়ির সাথে কাটাতে দেখা গেল। বাবুকে দেখাশোনা করে যেটুকু সময় পায় ততটুকু সময় কমলাকে বাবুর পাশে বসিয়ে সাবিহাকে সময় দেয় যারা। কিছুদিনের মধ্যে দেখা গেল যারাকে ছাড়া সাবিহা হিমশিম খেতে লাগলেন। হাতের কাছে প্রয়োজনীয় জিনিসটা খুঁজে পান না। আপনার নিজেও কিছুটা হতাশ। যারা তার চেয়ে বেশি তার মায়ের প্রতি মনোযোগী হচ্ছে। সেদিনও যারা ঘোমটা মাথায় দিয়ে রান্নাঘরে কাজ করছিল। আফনান ওকে খুঁজতে রান্নাঘরে ওকে দিল। দেখল লম্বা ঘোমটার জন্য যারার চেহারা দেখা যাচ্ছে না। কেবল বাম পাশ থেকে যারা টিকালো নাকের ওপর জলজল করতে থাকা নাকফুলটা আলোর ঝিলিক ছড়াচ্ছে। আফনান সেদিকে চেয়ে রইল। কি বলতে এসেছে ভুলে গেছে। হঠাৎ যারা মুখ তুলে তাকালো। আপনি এখানে? আমার কথা মনে আছে তোমার? বলো তো আমি কে? যারা হেসে ফেলল। হাসলে ওকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আফনান রান্নাঘরে ঢুকে দরজা আটকে দিল। যারার ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। আফনান ওর কাছে এসে ওর কোমর পেঁচিয়ে ধরল। কি পেয়েছো কি তুমি? আমাকে পাত্তাই দিচ্ছ না? ইয়া আল্লাহ, তাড়াতাড়ি ছাড়ুন প্লিজ, কেউ টের পেলে লজ্জায় মরে যাব আমি। দাবি আদায়ে আমি সোচ্চার। হয় তুমি আমাকে কথা দিবে, নয়তো আমি আমার হক আদায় করে নেব। আফনান ওকে আরো শক্ত করে ধরল। যারা কাকুতি মিনতি করতে লাগলো। আচ্ছা, যা বলবেন সব মেনে নেব, এখন প্লিজ দরজাটা খুলুন প্লিজ। প্রমিস? আফনান যারাকে মৃদু ঝাঁকি দিয়ে বলল। যারা কয়েক সেকেন্ড ইতস্তত করে মুখ নামালো। প্রমিস। ওকে, ডান বলে যারাকে ছেড়ে দরজা খুলে বেরিয়ে গেল আফনান। রাতে খেতে বসে আফনানকে বললেন সাবিহা, কাল কিছু গেস্ট আসবে, তুই তাড়াতাড়ি চলে আসিস। যারার দিকে তাকিয়ে বললেন, বাবুর্চির সাথে আলাপ করে মেনুটা তুমি ঠিক করে দিও। জি আম্মু। আমাকে একটু আদা চা করে দিতে পারবে? হ্যাঁ মা, আপনি খেয়ে ঘরে যান, আমি আনছি। যারা চা নিয়ে যাবার সময় দেখল আফনান গাল ফুলিয়ে ঘরে বসে আছে। যারা 2 আঙ্গুল দিয়ে ইশারা করলো, একটু প্লিজ, চাটা দিয়েই আসছি। কিন্তু বেচারি চা দিতে গিয়ে শাশুড়ি রুমে আটকা পড়ে গেল। আফনান অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে টেরি পেল না। হঠাৎ কারো হাতের স্পর্শে ঘুম ছুটে গেল। আফনান তাকিয়ে দেখল যারা উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে। আফনান কিছু না বলে পাশ ফিরে শুল। যারা ওর কাঁধে হাত রেখে বলল, রাগ করেছেন? কিছুক্ষণ চুপ থেকে আফনান বলল, না। তাহলে খাননি কেন? না খেয়ে শুয়ে পড়েছেন? আমার ক্ষুধা নেই, আমাকে ঘুমাতে দাও। যারা হতবিহ্বল হয়ে বসে রইল। ওর শাশুড়ির দিকে দেখতে গিয়ে আফনানের যে চূড়ান্ত অযত্ন হয়ে যাচ্ছে তা যারা খেয়ালই করেনি। শাশুড়ির মন পেতেও যেন জীবন বাজি লাগিয়ে দিয়েছে, অথচ এদিকে অতি আপন স্বামীকে অবহেলা করে ফেলছে। আফনান চুপ করে পড়ে আছে, একবারও এদিকে তাকাচ্ছে না। যারা আস্তে করে ডান হাত দিয়ে আফনানের পা ছিল। আমাকে মাফ করে দিন না প্লিজ, আর এরকম হবে না। আফনান প্রায় লাফ দিয়ে উঠল। আরে আরে কি করছো? তাকিয়ে দেখলো যারা কেঁদে বুক ভাসাচ্ছে। আফনান ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। উফ, তুমি দেখছি ভীষণ ছেলে মানুষ, এতে কান্নার কি হলো? যারা মুখ নামিয়ে বসে থাকলো। আফনান বিছানা থেকে নামলো। চলো খেতে দেবে।
যারা চোখ মুছে উঠে বলল। কমলাকে ডেকে বাবুর কাছে বসিয়ে ওরা দুজন খেতে এলো। আফনান ঘন ঘন হাই তুলছে। যারা ওকে হাত মুখ ধুয়ে আসতে বলল। খেতে বসে যারা জানতে চাইল, কাল অনেক মেহমান আসবে শুনলাম, পুরুষ কেউ হলে আমি সামনে যেতে চাই না, আম্মুকে এটা বুঝিয়ে বলে দেবেন প্লিজ। বলে দেব। আফনান নিঃশব্দে খেতে খেতে বলল। খাবার শেষে শুতে যাবার সময় যারা বলল, মাথায় হাত বুলিয়ে দিই। দাও আর কি, দুধের স্বাদ ঘোলে মেটাই। মানে আবার কি? এত কিছু বোঝো আর এটা বোঝো না আমি কি চাই? যারার চেহারায় রক্ত জমা হলো। হয়েছে, আর লাল নীল হতে হবে না, সকালে ডেকে দিও। পরদিন শাশুড়ি খোঁজ নিলেন আয়োজন ঠিকমতো হচ্ছে কিনা। যারা বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল, তখন শাশুড়ি সাবিহা চৌধুরী এলেন। শোনো, রাতে আমার ছোট বোন, ওর ছেলে মেয়ে, ছেলে বউ সবাই আসবে, আমার এক ননদও আসবে। তুমি একটু সেজেগুজে তৈরি থেকো, বাচ্চাকে ওখানে নেবার দরকার নেই, কমলাকে দিয়ে ঘরে রেখো। ও হ্যাঁ, আফনান ফোন করেছিল, তুমি নাকি বাইরের লোকদের সামনে যাও না? জি আম্মু। কেন, ইসলামে কি নিষেধ আছে যে আত্মীয় স্বজনের সামনে যাওয়া যাবে না? বিশেষ প্রয়োজন ছাড়া গায়রে মাহরমের সামনে না যাওয়াই উত্তম, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত। কি জানি বাবা, এত বুঝি না। ফিনের খালু মুরব্বী মানুষ, যে সালাম দিয়ে আসবে। যারা মাথা কাত করল। পরপুরুষের সামনে যেতে কিছুটা খারাপ লাগলেও একটা জিনিস ভেবে যারার কাছে খুব ভালো লাগছে, তা হলো ওর শাশুড়ি যদি ওকে বউ হিসেবে ততটুকু না মানতেন, তাহলে তাদের সামনে সৌজন্য সাক্ষাতের জন্য পিড়াপিড়ি করতেন না। মাগরিবের নামাজ পড়ে বাবুকে খাইয়ে নিজে তৈরি হতে বসলো যারা। বেছে বেছে আফরানের কিনে দেওয়া একটা শাড়ি বের করলো যারা। শাড়িটাতে খুব সুন্দর মাল্টি কালারের কারুকাজ করা, জায়গায় জায়গায় রূপা আর কুন্দনের হালকা কাজ করা। শাড়ির সাথে ফুল হাতা ব্লাউজ পরল যারা। চোখে হালকা করে কাজল দিল, ঠোঁটে সামান্য ন্যাচারাল কালারের লিপস্টিক। মেহমান এলে ওর শাশুড়ি ওকে ডেকে পাঠালেন। যথাসম্ভব ঢেকে ঢুকে ঘর থেকে বেরোলো যারা। শাশুড়ি বেরিয়ে ওর ঘরের দিকে আসছিলেন। যারাকে দেখে থমকে দাঁড়ালেন। তার মনে হচ্ছিল আকাশ থেকে যেন কেউ নেমে এসেছে। ওনাকে দেখে যারা ইতস্তত করে বলল, ভেতরে যাব আম্মু? সাবিয়া সম্বিত ফিরে পেলেন। বলে ভাবনার জগৎ থেকে ফিরে এলেন। তারপর কি চিন্তা করে বললেন, না থাক, ড্রয়িং রুমে যেতে হবে না তোমাকে, ওদের আমি আমার রুমে পাঠিয়ে দিচ্ছি, ওরা তোমার সাথে ওখানেই বসুক। এখানে ফিনের খালু খালাতো ভাইরা আছে, ওদের সামনে যেতে হবে না তোমাকে। যারা মনে মনে আল্লাহ শুকর আদায় করল। খুব দোয়া করছিল যেন ওকে লোকদের সামনে যেতে না হয়। শাশুড়ির মন যে বদলে যাবে যারা ভাবতেই পারেনি। আসলে মানুষের মন যে কোনো সময় বদলে দেবার ক্ষমতা যিনি রাখেন, তার কাছে আমাদের নিজেদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সমস্যা তুলে ধরা উচিত। সাবিহার ঘরে মেয়েরা সবাই জড়ো হলো। যারা সালাম দিয়ে ওদের সামনে যেয়ে বসল। সাবিহা গর্বিত ভঙ্গিতে সবার দিকে তাকালেন। ছোট খালামণি উঠে এসে যারাকে জড়িয়ে ধরলেন। ভারী মিষ্টি মেয়ে বলে বাকিরা হাঁ করে বারবার যারাকে দেখতে লাগলো। ছোট খালামণির মেয়ে ইরিনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো যারার দিকে। ওর মুখে হাসি নেই। ওকে দেখলে যে কেউ বুঝে ফেলবে যে ওর ঈর্ষার আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। প্রথমত যারার চোখ জোড়ানোর সৌন্দর্য, দ্বিতীয়ত যারা ওর জায়গাটা দখল করেছে বলে, নইলে এতদিনে আফনানের সাথে ওর বিয়ে হয়ে যেত। বড় খালামণি নিজে ওকে পুত্রবধূ বানাতে আগ্রহী ছিলেন। রাগে কষ্টে ইরিনার চোখ দুটো জ্বালা করে উঠল। মেহমানদের খাবারের আগ দিয়ে আফনান আসলো। সবার সাথে হাত মেলালো, কুশল বিনিময় করলেও ওর চোখ এক কাঙ্ক্ষিত জনকে খুঁজে ফিরছিল। ওর যৌবন সরসিনীরে মিলনের শতদল যারা। ইরিনা বিষয়টা লক্ষ্য করল এবং বেশ বুঝতে পারল সে যারা নামের ওই গাইয়াটাকে খুঁজছে। সে এগিয়ে গিয়ে খুব কায়দা করে ঠোঁট বাঁকিয়ে বুক পর্যন্ত হাত সালাম দিল। আসসালামু আলাইকুম ফিন ভাই। আফনান ঘুরে তাকিয়ে হেসে বলল, আরে তুমি ইরিনা না? ভালো আছো? আমি কিন্তু সালাম দিয়েছি ফিন ভাই, আদুরে গলায় বলল ইরিনা। আফনান সূত্রে দিল, তুমি যেটা দিয়েছ সেটা অ্যাকচুয়ালি সালাম হলো না। সঠিক সালাম হবে আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার ওপর শান্তি বর্ষিত হোক। তোমার ভাবির কাছ থেকে শিখেছি। প্রাণ খোলা হাসি দিল আফনান। ইরিনার বুকের ভেতরটা হু হু করে উঠল। আফনান ওর জীবনের প্রথম ক্রাশ। ওকে দেখলে আজও ইরিনার বুকের ভেতর কেমন করে ওঠে। আফনানের মতো টল ডার্ক ম্যানলি ছেলে সে খুবই কম দেখেছে। প্রচুর টাকা তো আছে, কিন্তু তার পাশাপাশি আফনান খুব ভদ্র আর সংযমী একটা ছেলে। মেয়েদের প্রতি আগ্রহ কম, একটু ধার্মিক প্রকৃতিরও। ইরিনার কাছে ওর এই গুণগুলো ইউনিক লাগে। সে নিজে যদিও ধার্মিকতার ধারের কাছেও নেই, তবু আফনানের গাম্ভীর্য, ব্যক্তিত্ব আর ওর দাড়ি সব মিলিয়ে এক অদ্ভুত পার্সোনালিটি। ইরিনা দাড়ি পছন্দ করে না, কেবল আফনানের দাড়িটাই ওর চরম ভালো লাগে। ওকে দাড়িতে হেব্বি মানায়। হঠাৎ ভাবনার জাল ছিন্ন হলে ইরিনা চারপাশে আফনানকে খুঁজল। গেল কোথায়? যারাকে খুঁজতে রান্নাঘরে চলে এলো আফনান। যারা বুয়াদেরকে খাবারের ব্যাপারে কি যেন বোঝাচ্ছে, হাত নেড়ে নেড়ে। আফনানকে দেখে বুয়ারা ত্রস্তে সরে গেল। যারা হেসে বলল, আরে আপনি কখন ফিরলেন?
কিন্তু আজ জারার হাসিতে মন গলল না আফনানের। সে জবাব না দিয়ে দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল। তারপর বলল, 2 মিনিটের জন্য ঘরে এসো, বলে চলে গেল। যারা ধীর পায়ে ঘরে এলো। ঘরে ঢুকতে আফনান ওকে হ্যাঁচকা টানে নিজের বুকের ওপর টেনে নিল। যারা টাল সামলাতে না পেরে প্রায় পড়ে যাচ্ছিল। আফনান ওকে জড়িয়ে ধরে কোনো রকম বোঝার অবকাশ না দিয়ে ওকে সেই প্রথম দিনের মতো চেপে ধরল। যারা ছটফটিয়ে সরে যেতে চেষ্টা করল, পারল না। কয়েক মিনিট পর আফনান তার বাঁধন ঢিল করল। যারা অস্থির হয়ে বলল, বাড়ি ভর্তি মেহমান আর আপনি, মাথা খারাপ হলে আমি কি করব? যারা নিজেকে ছাড়িয়ে নিল। আমাকে ছেলে মানুষ বলেন, আর আপনি নিজে কি? ইরিনা আফনানকে খুঁজতে খুঁজতে ওর ঘরের কাছে চলে এলো। দুইজন নরনারীর ফিসফিসানি ইরিনাকে কৌতূহলী করে তুলল। সে কান পাততেই আফনানকে কিছুটা ক্ষোভের সাথে বলতে শুনল, ছেলে মানুষই তাই না? আমি যে দিনের পর দিন ধৈর্য ধরে আছি, সেটার কি? শুনলে কেউ বিশ্বাস করবে যে আমাদের এতদিন ধরে বিয়ে হয়েছে, অথচ আমাদের মধ্যে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক নেই? তুমি কি আমার উপর অবিচার করছো না? বলো, আজ বলতেই হবে। উত্তেজনার আবেগে ইরিনার চোখ গোল হয়ে গেল। ডান হাতটা আপনা হতেই উঠে এলো হা করা মুখে। তাতে ওর হাতের ধাতব ব্রেসলেট পরস্পর বাড়ি খেয়ে রিনঝিন শব্দ করে উঠল। আফনান চুপ হয়ে গেল। কিসের শব্দ এটা? সে উঠে এসে বাইরে তাকালো, কেউ নেই। কিন্তু আফনান নিশ্চিত একটু আগেই এখানে কেউ দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। পারফিউমের একটা গন্ধও পাওয়া যাচ্ছে। এবার আফনানের মনে হলো গন্ধটা তার চেনা। মেহমান বিদায় নিতে নিতেই রাত 1টা বেজে গেছে। যারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমাতে এসে দেখে আফনান ঘুমিয়ে পড়েছে। কোনো রকম কাপড় বদলে ঝিমুতে ঝিমুতে বাবুটাকে ফিডার খাওয়ালো। তারপর নিজেও একপাশে শুয়ে পড়ল। পরদিন সকালে সাবিয়া হন্ততন্ত হয়ে যারার দরজা নক করলো। যারা উঠে দ্রুত দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে আম্মু? যারা, ফিনকে ডাকো তো তাড়াতাড়ি, ওকে আমার রুমে পাঠিয়ে দাও। সাবিয়াকে কিছুটা অস্থির মনে হলো। যারা মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইল সব কিছুর অকল্যাণ থেকে। আস্তে করে আফনানকে ডাকলো, এই যে উঠবেন। আফনানের একটা ভালো অভ্যাস হলো একবার ডাকলে ঘুম ছুটে যায়, বেশি ডাকাডাকি করতে হয় না। সে উঠে ফ্রেশ হয়ে মায়ের রুমে আসে। কি হয়েছে মা? যারার বুকটা অকারণে ধুকপুক করছে। কেন যেন মনে হচ্ছে কি একটা ঘটতে চলেছে। সে মনে মনে তার সদা সহায়ক রবের দ্বারস্থ হলো। অকল্যাণ থেকে পানা চাইল। আধ ঘন্টা পর আফনান ঘরে ঢুকলো। ওর চোখে মুখে পেরেশানির চিহ্ন স্পষ্ট। যারা সহসে প্রশ্ন না করে অপেক্ষা করলো, হয়তো আফনান নিজেই বলবে। আফনান ধপ করে খাটে বসে 2 হাতের আঙুলগুলো চুলে চালিয়ে দিল। যারা ভয়ে ভয়ে বলল, কি হয়েছে? আফনান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, যারা, আমাকে আজ অথবা কালই দেশের বাইরে যেতে হবে। সেজানের ওখানে। ওর অবস্থা খারাপের দিকে। ওকে যার দায়িত্বে রেখে আসা হয়েছে সে খবর পাঠিয়েছে। ইটস আর্জেন্ট। যারার বুকের ভেতরে বাতাস যেন থেমে গেল। তবুও দীর্ঘশ্বাস ফেলে বলল, কদিনের জন্য যেতে হবে? আফনান ওর দিকে তাকিয়ে বলল, তোমাকে বাবুকে একা রেখে যেতে মন চাইছে না, কিন্তু কোনো উপায় তো দেখছি না। আম্মু বয়স্ক মানুষ, তার উপর অসুস্থ। তার পক্ষে হুট করে এভাবে রওনা দেওয়াটা অসম্ভব প্রায়। আমাকে যেতে হবে, কিছু ক্রিটিক্যাল বিষয়ে ডিসিশন নিতে হবে। আফনান এবার কাতর চোখে তাকালো যারার দিকে। কটা দিন থাকতে পারবে না? আম্মুর সাথে তো তোমার ভাবও হয়েছে আজকাল, পারবে না? বলতে গিয়ে আফনান নিজেই আবেগাপ্লুত হয়ে গেল। যারার মাথাটা টেনে বুকে লাগালো। শিগগিরই ফিরবো সোনা, আমার জন্য দোয়া করো তুমি। যারা প্রবল চেষ্টা করেও কান্না দমাতে পারল না। নিজেকে মনে মনে ধিক্কার দিল। কাছে পেয়েও তাকে আপন করতে পারলি না। এবার তো সে বহুদূরে চলে যাচ্ছে, এখন কি করে বাঁধবি? পরিচিত লোক থাকাতে আজ রাতেই টিকিটের ব্যবস্থা হয়ে গেল। যারা নীরব কান্নায় ভাসতে ভাসতে আফটানের লাগেজ গুছিয়ে দিল। যাবার সময় আফটান শুধু ওর গালে হাত রেখে বলল, নিজের দিকে খেয়াল রেখো। যারা ছোট্ট করে মাথা ঝাঁকালো, আপনিও। পৌঁছে ফোন দিব। রাত 1টার ফ্লাইটে আফটান কানাডার উদ্দেশ্যে উড়াল দিল। যারার মনে হলো দিনগুলো যেন এক একটা বছর আর রাতগুলো সুদীর্ঘ হয়ে গেছে। রাতে খুব কমই ঘুমায় যারা। তাহাজ্জুদের পার্টিতে ওর রাতের একটা বড় সময় কাটে। কেঁদে কেঁদে প্রিয় মিলনের ফরিয়াদ জানায়। আফটান যাবার দিন থেকে ইরিনের আনাগোনা বেড়ে গেছে। সারাক্ষণই সাবিহার রুমে। যারা ঢুকলে চুপ করে থাকে। 2 দিন হয়ে এলো, আফটানের কোনো ফোন বা মেইল কিছুই পাচ্ছে না। আম্মুকে জিজ্ঞেস করে জানতে পারলো সে পৌঁছেছে। তবে যারাকে ফোন না দেওয়ায় সে কিছুটা হতাশ হলেও দোয়া জারি রাখলো। আজ অনেকদিন পর ফুপির কথা মনে পড়ল। চোখ মুছে ফোন দিল ফুপিকে। অনেক কথা বলল। ফুপি ওর বন্ধুর মতো। সব শুনে তিনি যারাকে বললেন, একবার সিলেটে বেরিয়ে যা। না ফুপি, ও না আসা পর্যন্ত কোথাও যাব না। তাছাড়া আম্মু এদিকে একা। সাবিহাও আজকাল চুপচাপ থাকেন, কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। মাঝে মাঝে ফোনে কথা বলেন, তারপর শুয়ে বসেই থাকেন। যারা পিড়াপিড়ি করে তাকে খাওয়ায়। আজ আম্মু ডাক্তারের কাছে গেছেন। যারা বাড়িতে একাই বলতে গেলে। কাজের লোকেরা ভেতরে কম আসে, কেবল কমলা ছাড়া। যারা বাবুকে খাওয়াচ্ছে। এমন সময় ফোন বাজলো। ধরার মতো কেউ নেই বলে যারা নিজেই সালাম দিয়ে রিসিভ করলো। কোনো রকম সম্ভাষণ না বলে কেউ একজন খসখসে গলায় বলল,
মন দিয়ে শুনুন, ও বাড়িতে যদি থাকেন তো আজ রাতে খুন হয়ে যাবেন আপনি অথবা আপনার বাচ্চা। ভালো চান তো পালান, যদি বেশি বুঝে কাউকে জানাতে যান তো বিপদ বাড়বে। জি, আপনি কে? কে আমাকে বা আমার বাচ্চাকে মারবে? ও বাড়িতে আপনার শত্রু তো একজনই, সাবিহা চৌধুরী, কিন্তু আপনি কে? আফনানের শুভাকাঙ্ক্ষী বলে লাইনটা কট করে কেটে দিল। জারার পা যেন চলতে চাইছে না, মাথাটা ঠিকমতো কাজ করছে না। এমন সময় কমলা এসে চারপাশ তাকিয়ে ফিসফিস করে বলল, মামি, মামার ওই বোনটা না ফোনের মধ্যে আপনার নামে মন্দ কথা কইতেছিল, কার লগে জানি। যারা জীবনে এমন পরিস্থিতিতে পড়েনি, তাই মাথা ঠান্ডা করে কিছু ভাবতে পারছে না। হঠাৎ মনে পড়ায় ফুপিকে ফোন দিল, দ্রুত হাতে ব্যাগ গোছালো। যা হবে পরে দেখা যাবে। একটা চিরকুট লিখল কাঁপা হাতে, কমলার হাতে দিয়ে বলল, কেবল মামা ফিরলে তার হাতে দিবি, আর কারো হাতে না। যা তো মা, ড্রাইভার চাচাকে ডেকে আনতো। যারা অসুস্থ বোধ করছে। ড্রাইভার চাচা এত ভেতরে কখনো আসেনি। তিনি সসংকোচে বাইরে থেকে বললেন, আম্মা ডেকেছেন? যারা বোরকা নিকাব পরে তৈরি, ঘর থেকে বেরিয়ে কাতস্বরে বলল, আমার খুব বিপদ চাচা, আমাকে কোনোভাবে সিলেট শ্রীমঙ্গল পৌঁছে দিতে পারবেন? চাচা দ্বিধাগ্রস্ত হয়ে মিনিট খানেক ভেবে বলল, আপনি আসেন আম্মা। যারার গাড়ি বেরোনোর পরপরই ইরিনের গাড়ি ঢুকল। যারা এখন সিলেটের পথে, একা, অসহায়। যারা সারাটা পথ কাঁদছিল আর মনে মনে রবের কাছে দোয়া করছিল। ওর হাত পা এখনো কাঁপছে। ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আম্মু ওদের বাড়ি থেকে বের করার জন্য এত বড় ক্ষতি করতে পারে। আজ ও মর্মে মর্মে বুঝতে পারল আফনান ওর কতখানি। সে না থাকাতে ওর ওপর বিপদ একেবারে ঝাঁপিয়ে পড়েছে। ড্রাইভার চাচা বলেছেন, কাঁদবেন না আম্মা, আমার দেহে জান থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। আপনি স্থির হয়ে বসুন, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা করব। মানির মান আল্লাহ রাখে, আপনি তো আল্লাহ ভীরু মানুষ, আল্লাহর উপর ভরসা রাখুন। যারা যখন বাড়ি থেকে বেরিয়েছে তখন ছিল 10:30, এখন দুপুর 12:30 বাজে। টানা 2 ঘন্টা জার্নি করেছে সে। পথে একবার গাড়ি থামিয়ে যারার কিছু লাগবে কিনা জানতে চাইলে 1 বোতল পানি চাইল যারা। সারাটা পথে সে কিছুই মুখে তুলল না। অবশেষে প্রায় 5:45টার দিকে যারা সিলেট শহরে পৌঁছল। সেখানে পৌঁছে ড্রাইভার চাচার মোবাইল থেকে ফুপুকে ফোন দিল যারা। ফুপু লোক পাঠাননি, বরং নিজেই এসে দাঁড়িয়েছিলেন। ওদের দেখতে পেয়ে তাড়াতাড়ি বাবুকে কোলে নিলেন। যারা ড্রাইভার চাচাকে বিনয়ের সাথে চলে যাবার জন্য অনুরোধ করল। যারার সাথে কোনো টাকা নেই বলে চাচাকে দিতে পারল না, তাই বারবার ক্ষমা চাইল যারা। চাচার সাথে সাথে প্রতিবাদ করে উঠলেন, আরে না আম্মা, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। তিনি যারাকে তার গন্তব্যে নামিয়ে দিতে চাইলেন। আম্মা কোথায় যাবেন? চলেন আমি নামিয়ে দিয়ে আসি। এদিকে সাবিহা ডাক্তার দেখিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ইচ্ছা ছিল ছোট বোনের ওখানে গিয়ে একটু মনটাকে হালকা করবেন, কিন্তু ওদের বাসায় যারা একা। ওর কথা ভেবে তিনি সিদ্ধান্ত বদলালেন। দিন দিন মেয়েটার ওপর মায়া পড়ে যাচ্ছে। যেমন ভদ্র তেমন বিনয়ী, আর মা বলে এমনভাবে ডাকে যেন তার পেটের মেয়ে। আল্লাহ আল্লাহ করে আফনানটা ফিরলে একটা গ্র্যান্ড রিসেপশন দিয়ে ওদের বিয়ের অনুষ্ঠান করবেন। অনেক হয়েছে, মেয়ে যে ভালো এতে কোনো সন্দেহ নেই, আর এত ঝামেলা ভালো লাগে না। ওকেই বউ বলে মেনে নিতে এখন আর আপত্তি নেই। গাড়িতে বসে নানান কথা ভাবছিলেন সাবিহা। এমন সময় মোবাইল বেজে উঠল। ইরিনার ফোন। হ্যালো আন্টি, সর্বনাশ হয়ে গেছে। ওই যারা মেয়েটা বাচ্চা সহ টাকা পয়সা গহনাপত্র সব নিয়ে চুরি করে পালিয়েছে। আপনি তাড়াতাড়ি আসেন। সাবিহার মনে হলো তিনি কানে কিছু ঠিকমতো শুনতে পাচ্ছে না। মুখটা ধরাস ধরাস করছে। কি শুনলেন এটা? উফ, এটাও বিশ্বাসযোগ্য? তিনি আর কিছু ভাবতে পারছেন না। ড্রয়িং রুমে ইরিনা, ওর ছোট ভাইটা আর সাবিহার ছোট বোন বোনজামাই বসে আছে। সাবিহা দিশেহারার মতো ওদের মুখের দিকে তাকালেন। কি হয়েছে, তোমরা সবাই এখানে? ইরিনা সবার আগে কথা বলে উঠল। খালামণি, তুমি আগে কিছু টের পাওনি? কি টের পাইনি? কি হয়েছে পরিষ্কার করে বলতো। সাবিহা পুনরায় কথাটা শুনতে চান, কারণ তার মনে হচ্ছে হয় তিনি ভুল শুনেছেন, নতুবা ওরা ভুল করছে। তোমার সুন্দরী বউ জারা বেগম টাকা পয়সা নিয়ে গহনা নিয়ে ভেগেছে, ইরিনা বিদ্রুপ মাখনের সুরে বলল। সাবিহা ধমকের সুরে বললেন, কি যাতা বলছিস? ও তো এমন মেয়েই না, এটা কখনোই হতে পারে না। ইরিনা বলল, খালামণি তুমি আসলেই বেশি সহজ সরল। মেয়েটা 2 দিন তোমাকে কি খাতির যত্ন করেছে, আর তাতেই তুমি ভুলে গেলে? এদের আমার চেনা আছে। এরা ভদ্রতার মুখোশ পরে বড়লোকের ছেলেদের ফাঁসায়, তারপর টাকা পয়সা নিয়ে কেটে পড়ে। ধর্মটা ওর মুখোশ, বুঝলে? যারা এখন কোথায়? ক্লান্ত সুরে বললেন সাবিহা। তার খুব খারাপ লাগছে। যারার ব্যাপারে এই কথাটা মেনে নিতে তার মন চাইছে না, কিন্তু সত্যি তো তার সামনে। ইরিনা খুঁটিয়ে খুঁটিয়ে সব বর্ণনা দিচ্ছে। সাবিহা সোফায় হাত পা এলিয়ে বসে তা শুনছেন। আমি তো আফনান যাবার পর প্রায় প্রতিদিনই আসি, খালামণিকে দেখে যাই। ওরা 2 ভাই বাসায় নেই, বাইরের একটা মেয়ের উপর কি ভরসা। আজও তাই ভাবলাম, যাই খালামণিকে দেখে আসি। ওমা, এসে দেখি ঘর তোর সব ফাঁকা পড়ে আছে, আলমারি হাট করে খোলা, ভেতরে শাড়ি গহনা কিচ্ছু নেই। সাবিহা কি বলবেন ভেবে পেলেন না। চিৎকার করে দারোয়ান, ড্রাইভার, বুয়া সবাইকে ডাকলেন। তারা বলল তারা কিছু জানে না, তারা ভাবি সাহেবাকে বেরোতেই দেখেনি। সাবিহা রাগে চেঁচিয়ে উঠলেন,
তোমাদের বেতন দিয়ে পুষে কি আড্ডা মারার জন্য? একটা জলজান্ত মানুষ বাড়ি থেকে চলে গেল আর তোমরা কিছু জানো না? তোমাদের সব কটাকে আমি পুলিশে দেব। খালামণি শান্ত হতো। এই তোমরা যাও। সবাইকে বের করে দিয়ে ইরিনা কাছে এসে বসল। উত্তেজিত হয়ে লাভ নেই খালামণি, যে গেছে সে গেছে। বেশি লোক জানাজানি হলে তোমার বাড়িরই বদনাম। আম্মু তুমি খালামণিকে নিয়ে যাও ঘরে, ওনার বিশ্রাম দরকার। সাবিয়ার ছোট বোন উঠে এলেন। হ্যাঁ চলো আপা, অস্থির হও না, আরও বেশি শরীর খারাপ করবে। ইরিনার বাবা চলে যাবার আগ মুহূর্তে বললেন, এটা নিয়ে হইচই না করাই ভালো। যত লোক জানাজানি হবে ততই কথাটা ডালপালা গজাবে। সাবিয়া শুধু শুনে যাচ্ছিলেন, কোনো জবাব দিচ্ছিলেন না। সবাই বেরিয়ে গেলে ইরিনা তার ছোট ভাইয়ের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। তারপর দুজনই হেসে উঠল। ইরিনা চাপা গলায় হেসে বলল, খ্যাতটা এমন ভিতর ডিম, এক ধমকেই বাড়ি থেকে পালিয়েছে, কোনো কষ্টই করতে হয়নি। তারপর ফিসফিসিয়ে বলল, ওই ফোনে থ্রেড দিছে কে, তুই না রকি? রকি জানোই তো, মানুষেরে ফাঁপড় দিতে ও ওস্তাদ। আপু আমাদেরকে কিন্তু চাইনিজ খাওয়ার টাকা দিতে হবে। তোমার রোড ক্লিয়ার করে দিছি আমি। আরে দিব। সাবিয়া অনেকটাই ভেঙে পড়েছেন। আজ কয়েকটা দিন হয়ে গেল যারার কোনো খবর নেই। মনে মনে আশাবাদী ছিলেন কোথাও কোনো খবর আসবেই, তিনি শুনবেন যে এতদিন যা জেনেছেন সব ভুল। মনে মনে তিনি যারার জন্য উদ্বিগ্ন। এমন সুন্দর একটা মেয়ে, একটা বাচ্চা নিয়ে কোথায় গেল একা? কোনো বিপদে হলো নাকি কে জানে? ভাবতে গেলে সাবিয়ার মাথা ধরে আসে। এরই মধ্যে একদিন আফনানের ফোন এলো, তারা আগামী সপ্তাহতেই বাড়ি ফিরবে। সেজান আগের তুলনায় অনেকটা সুস্থ, সে এখন ক্রাচে ভর দিয়ে হাঁটতে পারে, ওকে নিয়ে ফিরবে। সাবিয়া বাড়ির কোনো খবর দিলেন না। আফনান জানতে চেয়েছিল যারা কেমন আছে। সাবিয়া কোনো মতে বললেন ভালো, বলে রেখে দিলেন। তিনি ভেবে পাচ্ছেন না আফনান ফিরলে কি বলবেন ওকে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে যারার দিন কাটছে। সে ফুপুর সাথে ফুপুর বান্ধবীর বাড়িতে উঠেছে। ফুপু এখানে একটা রুম ভাড়া করে নিয়ে থাকেন। ফুপু এক দুঃসম্পর্কের ভাই আছেন, তিনি ফুপুর খরচপত্র বহন করে। ও বাড়িতে কি হচ্ছে তা ভেবে যারা মাঝে মধ্যে অস্থির হয়ে ওঠে। অপেক্ষার প্রহর যেন কাটতেই চায় না যারার। আফনান আজ ফিরেছে, সাথে সেজানকে নিয়ে। আজ সাবিয়ার সুখের দিন, কিন্তু তিনি যেন খুশি হতে পারছেন না। আফনান বাড়ি ঢুকে সেজানকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে নিজের ঘরের দিকে ছুটে গেল। মিনিট 5 পর ফিরে এসে বলল, আম্মু যারা বাবু ওরা কোথায়? কাউকে দেখছি না যে। সাবিয়া মুখ নিচু করে কাঁদছেন। আফনান বুকার মতো তাকিয়ে আছে, প্রশ্ন করার সাহস হারিয়ে ফেলেছে। অবশেষে ইরিনার বাবাই মুখ খুললেন। গলা খাকারি দিয়ে তিনি ঘটনা খুলে বললেন। তার মূল বক্তব্য ছিল যারা পালিয়েছে। তার কথা শেষ হবার আগেই আফনানের কণ্ঠস্বর যেন চাবুকের মতো আঁচড়ে পড়ল। অ্যাবসার্ড, অসম্ভব। সবাই চুপ করে আছে, ইরিনা চুপ করে আছে। আফনানের এই রুদ্রমূর্তির সামনে কথা বলার সাহসই পাচ্ছে না, অথচ একদিন সমানে বলে বেরিয়েছে যারা সাতকাহন। সাবিয়া বড় ছেলের মাথায় হাত রেখে বললেন, বিশ্বাস তো আমারও হয় নাই, কিন্তু ও আমাকে না জানিয়ে একা বাসা থেকে বেরোলো কেন? এই উত্তরটাই তো খুঁজে পাচ্ছি না। আফনান 2 হাতে মুখ ঢেকে বসে আছে। সেজান চুপ করে বসে ভাইকে দেখছে। এই কদিন যারার ব্যাপারে ভাইয়ের সাথে বিভিন্ন কথা হয়েছে সেজানের। আমোদ ফুর্তিতে দিন কাটানো সেজান কখনো কোনো মেয়েকে মূল্যায়ন করেনি। আজ এতগুলো মাস ক্লিনিকে পড়ে থাকতে থাকতে উপলব্ধি করতে পারছে জীবনটা কত কঠিন। সে আজ ভালোভাবে হাঁটতে পারে না, ক্রাচি তার নিত্যসঙ্গী। আফনানের কাছেই শুনেছে যারা তার সন্তানকে মানুষ করছে, কিন্তু বাড়ি ফিরে এসে এসব দেখে সে নিজেও বিভ্রান্ত। আফনান তখনই সব কাজের লোককে ডেকে পাঠালো। তারা সবাই বলছে তারা কিছু জানে না। ভাবি সাহেবাকে বেরিয়ে যেতে দেখেনি। কমলাকে ধমকালো, তুই কোথায় ছিলি? সে কাঁদো কাঁদো স্বরে বলল, বাথরুমে মামা। আফনান দিশেহারা বোধ করছে। সবাই একযোগে মানা করলেও আফনান নিশ্চিত কেউ একজন মিথ্যা বলছে। ইরিনাকে কর্কশ কণ্ঠে জেরা করল। ইরিনা কাচুমাচু হয়ে জবাব দিল। আফনান ধমক দিয়ে কাজের লোকদের ফেরত পাঠালো। যান আপনারা, আমি যদি জানতে পারি আপনারা আমার কাছে কিছু লুকাচ্ছেন তো ফলাফল ভালো হবে না। আফনান দুপুরে কিছুই খেল না। সাবিয়া কয়েকবার সাঁতলেন। এত লম্বা জার্নি করে এসেছিস, কিছু তো মুখে দে। না আম্মু, যারা আর ছোট বাচ্চা কোথায় আছে কিভাবে আছে না জানা পর্যন্ত আমি স্বস্তি পাবো না। যারা এ যুগের মেয়েদের মতো চালু মেয়ে না, ও খুব সহজ সরল মেয়ে। যে যাই বলুক, ওকে আমার চেয়ে বেশি কেউ জানে না। ও যদি না বলে চলে গেছে তো এর পেছনে কোনো কারণ অবশ্যই আছে, এবং সেটা কোনো বড় কারণ। সাবিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, কত কটু কথা বলেছি ওকে, কত রাগ করেছি, তখন গেল না। আর আজ যখন ওকে ভালোবাসতে শুরু করেছি তখন। বলে সাবিহা চোখ মুছলেন। আফনান অবাক হয়ে বলল, কই তুমি ওকে আবার কবে এসব বললে? ও তো আমাকে কিছু বলেনি। সাবিহা কোনো জবাব দিল না। আফনান দীর্ঘশ্বাস ফেলে চুপ করে মাটির দিকে চেয়ে ভাবতে লাগলো। পরের দিন ইরিনা এলো ওর মাকে নিয়ে। ইরিনা কয়েকবার খোঁচা দেবার পর ছোট খালা ইনিয়ে বিনিয়ে ইরিনা আর আফনানের বিয়ের প্রস্তাব দিলেন। সাবিয়া শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। বললেন, আফনান কি রাজি হবে? ছোট খালা বললেন, ওকে রাজি করাতে হবে আপা। তুমি তো এও জানো না যে ওরা নামেই স্বামী স্ত্রী, ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই।
ইরি নিজ কানে শুনেছে। এমন সংসারে আমাদের ফিন কি কোনোদিন সুখী হতে পারবে? ওই রূপ ধুয়ে কি পানি খাবে? মেয়েটা তো ফিনকেও ঠকিয়েছে। সাবিহা চিন্তিত স্বরে বললেন, 2 দিন যাক, তারপর কথা বলবো। এখন তো এসব বলাই যাবে না। সন্ধ্যা নামছে। আফনানের মনের আকাশে রাত নেমেছে আরও আগেই। চোখে সব অন্ধকার দেখছে। যারাবিহীন জীবনের কথা ভাবতে পারছে না আফনান। সে বিছানায় চিত হয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবছে। এমন সময় কমলা ভীরু পায়ে ঢুকল। মামা! আফনান চমকে উঠে বসল। মামা, এই কাগজটা মামি যাওয়ানোর সময় আমারে দিয়া কইছে খালি যান আপনার হাতে দিই, এই জন্য তখন সবার সামনে কই নাই। আমারে মাফ করে দেন মামা। আফনান যেন আকাশে চাঁদ হাতে পেল। দ্রুত কাগজটা খুলে পড়ল। পড়তে পড়তে দাঁড়িয়ে গেল। 2 বার পড়ল কাগজটা। তারপর কমলাকে ডেকে বলল, ড্রাইভার চাচাকে ডাকতো। ড্রাইভার চাচা ভীতভাবে এসে দাঁড়ালেন। জি সাহেব। আফনান তার দিকে ফিরে শান্তভাবে বললেন, চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি শ্রদ্ধা করি। কি ঘটেছে আমাকে সত্য করে বলুন তো। ড্রাইভার চাচা ধীরে ধীরে জারার চলে যাওয়ার সমস্ত কথা বললেন। আফনান চুপ করে সব শুনল। চাচা ক্ষমা চেয়ে বললেন, আমাকে মাফ করুন বাবা। ছোট আম্মা এত ভয় পেয়েছেন, কাকতি মিনতি করছিলেন, আমি মানা করতে পারিনি। আফরান কপালের ঘাম মুছে বলল, গাড়ি বের করুন, আমি এখনই সিলেট যাব। আফরান দ্রুত হাতে তার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিল। ওর মাথায় নানান ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমন সময় সাবিহা চৌধুরী ঘরে প্রবেশ করে হতবাক হলেন। বিছানার ওপর আফরানের কাপড় চোপড় এলোমেলো পড়ে আছে। পাশে একটা ব্যাগ, তাতে কিছু কাপড় উঁকি দিচ্ছে। সাবিহা অবাক হয়ে বললেন, তুই কি করছিস এসব? ব্যাগ গুছাচ্ছিস কেন? ও আম্মু, তুমি এসেছো? আমি একটু সিলেট যাচ্ছি, এই আধা ঘন্টার মধ্যেই রওনা দেব, বাই রোড। তুই কি পাগল হলি নাকি? হ্যাভ ইউ গন ম্যাড? এই রাতের বেলা তোর সিলেটে যাবার কি দরকার পড়লো, তাও বাই রোডে? আফরান ঘুরে মায়ের দিকে তাকালো, হাত ধরে বলল, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সব বলবো। আগে তোমার বৌমাকে নিয়ে আসি, তারপর তুমি সবই জানবে। সাবিয়া বিস্মিত হলেন, বৌমা সিলেটে? তুই কিভাবে জানলি? ও মা, প্লিজ আমাকে কোনো প্রশ্ন করো না। আর এদিকেও আপাতত সবাইকে কিছু বলো না, আমি এসে নেই, তারপর কথা হবে। সাবিয়া বুঝতে পেরেছেন ছেলে জারার কাছে যাবার জন্য উতলা হয়ে আছে। তবুও বললেন, বাই রোডে যেতে তো অনেক সময় লাগবে, রিস্কিও। বাই এয়ারে যা। না, আমি রোডে যাব, তুমি ভেবো না, পৌঁছে তোমাকে জানাবো। বাট নাও স্পিক টু নট, ওকে? আফরান 2 হাতে হিপ পকেট চেক করলো, তারপর মাকে এক হাতে জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে সোজা বেরিয়ে গেল। সাবিয়া চিন্তিত মুখে ওর পেছন পেছন গেলেন। গাড়ি মসৃণ গতিতে চলতে লাগলো। আফরান মাথাটা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করে পড়ে আছে। ক্লান্তি, দুশ্চিন্তা, অস্থিরতা ওকে একেবারে কাবু করে ফেলেছে। মাঝরাতে ড্রাইভার গাড়ি থামিয়ে জানতে চাইল আফরান খাবে কিনা বা অন্য কিছু নেবে কিনা। আফরান খাবে না বলে ড্রাইভারকে যেয়ে খেয়ে আসতে বলল। শেষ রাতের আলো ফোটার আগে ওরা সিলেট পৌঁছালো। আফরান জিজ্ঞেস করলো, আপনি চেনেন বাসাটা? জি সাহেব। তাহলে নিয়ে চলুন সেখানে। একটা ফোন করে বলে দিব আমাদের আসার কথা। ফোন নম্বর আছে আপনার কাছে? জি। আফরান একটু ভেবে বলল, আপনি এক কাজ করুন, আমাকে ওই বাসায় নামিয়ে দিয়ে আপনি হোটেলে চলে যান, আমার জন্য রুম বুক করুন, তারপর আমাদের নিতে এখানে চলে আসবেন। জি আচ্ছা। যখন ভোরের আলো ফুটে গেছে তখন আফরানের গাড়ি একটা ছোট দোতলা বাড়ির সামনে পৌঁছলো। সে নেমে গাড়ি ছেড়ে দিল। বুকের ভেতর অস্থির হৃদয় যেন চিৎকার করে বলছে, ভালোবাসি ভালোবাসি। কিছুটা দ্বিধা করে ডোরবেল টিপল আফরান। ভেতর থেকে কোনো শব্দ এলো না। আরেকবার বাজাতেই জারার ফুপি দরজা খুলে দিল। তারপর আফরানকে দেখে ওনার চোখ বিস্ফোরিত হবার জোগাড়। বিস্ময়ে চেঁচিয়ে উঠলেন প্রায়, বাবা আপনি? মাফ করবেন, সকালবেলা বিরক্ত করে ফেললাম। আরে না না, আসুন বসুন। ফুপি আফরানকে বসতে বলে প্রায় দৌড়ে গেলেন ভেতরে। আফরান একটা সোফায় বসতে যাবে তখনই জারা প্রবেশ করলো। আপনি এসেছেন? আফরান না বসে দাঁড়িয়ে গেল। অপলক চোখে জারার দিকে তাকিয়ে রইল, যেন কত বছর পর দেখছে। জারার চোখে পানি ভরে গেল। সে প্রায় ছুটে এসে আফরানকে জড়িয়ে ধরল। আফরানও স্থান কাল পাত্র ভেদে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর ওর মাথার ঠিক মাঝখানে চুমু খেয়ে বলল, যাও 10 মিনিটে চটপট তৈরি হয়ে এসো, আমার সাথে যাবে। ভেজা চোখ তুলে আফরানের দিকে তাকিয়ে বলল, কোথায় যাব? আফরান সেই ভেজা চোখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর বলল, আমার যেখানে খুশি নিয়ে যাব, আপত্তি আছে? যারা মাথা নেড়ে আফরানের বুকে মাথা রাখল। আফরান ওকে মৃদু ঠেলা দিয়ে বলল, যাও যাও, তৈরি হও। আমি কিন্তু সারা রাত ঘুমাইনি, কিছু খাইও নি। সে কি, আমি নাস্তা তৈরি করে নিয়ে আসি? আপনি রেডি হন, বেরোবো। বাবুকে তৈরি করতে একটু সময় লাগবে যে, ও তো ঘুমে। বাবু আপাতত এখানেই ফুপির কাছে থাকুক, আমরা দুপুরের আগে এসে বাবুকে নিয়ে যাব, ফুপি সহ। যারা কিছু বলতে যাবে তখন ফুপি একটা ট্রে হাতে ঢুকলেন, তাতে শরবত আর কিছু ফল। আফরান লজ্জা পেল কিছুটা। ফুপিকে সকাল সকাল বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি, আপনি ব্যস্ত হবেন না ফুপি, বসুন, আপনার সাথে একটু কথা বলি। ফুপি বসলেন। আফরান শান্ত স্বরে বলল, আপনার কোনো অসুবিধা না থাকলে আমি একটু ওকে নিয়ে যাচ্ছি। ফুপি বোকার মতো তাকিয়ে রইলেন। আফরান জারাকে তাগাদা দিল, তুমি তৈরি হয়ে এসো, আমি ফুপির সাথে কথা বলছি। আধ ঘন্টার মধ্যে জারাকে নিয়ে বেরিয়ে এলো আফরান।
ফুপি হাসি মুখে ওদেরকে গেট পর্যন্ত এগিয়ে দিলেন। ড্রাইভার চাচা গাড়ির গেট খুলে দেবার সময় জারাকে সালাম দিলে জারা জিজ্ঞেস করলো, চাচা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গাড়িতে আফরান কোনো কথা বলল না, কেবল বাম হাত দিয়ে জারার ডান হাত ধরে রাখলো, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। জারা একটু ভয়ে ভয়ে প্রশ্ন করলো, রাগ করেছেন? আফরান জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, খুব। জারা আর কিছু বলল না। গাড়ি থামলে জারা নেমেই চিনতে পারল এটা সেই হোটেল যেখানে জারার বিয়ে হয়েছিল। লিফট দিয়ে ওঠার সময় আফরান চুপ করে থাকলো, তবে ওর হাত এক মুহূর্তের জন্য ছাড়েনি। জারা লজ্জায় দুই একবার ছাড়িয়ে নিতে চেষ্টা করছিল। আফরান মৃদু ধমক দিয়েছে, কি শুরু করেছ? জারা ক্ষান্ত দিল। রুমে ঢুকে সাথে সাথেই বেলবয়কে নাস্তার অর্ডার দিয়ে দিল আফরান। জারাকে বলল, আমার জামা কাপড়গুলো একটু বের করো তো, এগুলো পাল্টাবো। আফরান খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বলে বাথরুমে চলে গেল। জারা বোরকা খুলে আফরানের জিনিসগুলো গুছালো। ওর পরার মতো হালকা পোশাক বের করে সামনে রাখলো। আফরান কোমরের টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে এলো। ওর লোমশ ভেজা বুক পানিতে চকচক করছে। জারা ওর দিক থেকে চোখ নামিয়ে নিল। আফরান ওর দিকে তাকিয়ে তাকিয়ে নিজের গা মুছল। জারা মুখ নামিয়ে বলল, আফরান ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কোথায় কি হয়েছে? নিচের দিকে তাকিয়ে কি দেখছো? জারা জবাব দিল না। গেট নক হলে যারা উঠে ভেতরের দিকে চলে গেল। আফরান ততক্ষণে ঘরোয়া পোশাক পরে ফেলেছে। বেলবয় নাস্তা সাজিয়ে দিয়ে চলে গেল। আফরান জারাকে ডাকলো, কই কোথায় গেলে? যারা এসে সামনে বসতে গেলে আফরান ওর হাত ধরে টেনে নিজের পাশে বসালো। তারপর বলল, নাও শুরু করো। যারা ওর দিকে তাকালো, আপনি কিছু বলছেন না যে? কোনো প্রশ্ন করলেন না? কেন আমি এভাবে না বলে চলে এলাম? আফরান চুপ থেকে বলল, যারা আমি গতকাল দুপুরে কানাডা থেকে এসেছি। 48 ঘন্টার প্লেন জার্নি, ট্রানজিট সব মিলিয়ে আরও কয়েক ঘন্টা। দেশে ফিরে দেখি বাসার এই পরিস্থিতি। রাতেই রওনা দিলাম, আর সকাল থেকে তো যা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ। নিরিবিলিতে কথা বলার জন্যই তো এখানে এলাম। অবশ্য এমনিতেই রুম নিতে হতো। আমি আজই ঢাকা ব্যাক করতে চাইনি, কারণ পরপর দুটো জার্নিতে এমনিতেই ভীষণ টায়ার্ড লাগছে। ফুপির ওখানে কথা বলার মতো পরিস্থিতি নেই। ফুপুকে এসবই বুঝিয়ে বললাম। তারপর তোমাকে এখানে নিয়ে এলাম। গত পরশু রাতে প্লেনে বলতে গেলে ঘুমাইনি। গত রাতেও গাড়িতে 2 রাতের ঘুম নষ্ট হলো। কাল দুপুরেও কিছু খাইনি, রাতেও তেমন কিছু খাওয়া পড়েনি। এখন সকাল বাজে 8টা। যারা দ্রুত একটা প্লেটে নাস্তা নিয়ে আফরানের হাতে দিল। আফরান প্লেট থেকে এক টুকরো নিয়ে জারার মুখে দিলেই সাথে সাথে বলল, এই দাঁড়াও, খেও না। যারা ভাবলো খাবারে কিছু আছে কিনা, সে ওভাবেই থেমে গেল। আফরান চট করে ওর মুখে মুখ লাগিয়ে খাবারটা নিজের মুখে যেন শুষে নিল। যারা ভীষণ লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল। আফরান হেসে বলল, সরি। আরেকবার ওর মুখে খাবার তুলে দিল। নাস্তা পর্ব শেষে আফরান বলল, চলো বারান্দায় বসে কথা বলি। চায়ের কাপ হাতে ওরা দুজনই বারান্দায় এসে বসলো। তারপর আফরান চায়ে চুমুক দিয়ে বলল, এবার বলো তো কি হয়েছিল সেদিন? কোনো কিছুই বাদ দেবে না। যারা একটু চুপ থেকে বলতে শুরু করলো। আফরানের বিদেশ চলে যাওয়া, ইরিনার ঘন ঘন এই বাড়িতে আসা, তারপর হঠাৎ ফোন কল, খুন হবার ভয় দেখানো, আম্মু সম্পর্কে সন্দেহ তৈরি করা, তারপর ড্রাইভার চাচাকে ধরে সেই দিনেই সিলেটে চলে আসা পর্যন্ত সবই বলল যারা। আফরান চুপ করে গম্ভীর মুখে সব শুনল। যারা জিজ্ঞেস করলো, আম্মু কেমন আছে? তুমি চলে আসায় যথেষ্ট মুষড়ে পড়েছে। আফরান চিন্তিত মুখে পিরিচের ওপর কাপ ঘোরাতে লাগলো। যারা দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করলো, কে করেছে এসব? একজনকে সাসপেক্ট করছি, কিন্তু নিশ্চিত না হয়ে নাম বলতে চাচ্ছি না। আফরান ধীরে ধীরে বলল। তারপর যারার দিকে তাকিয়ে বলল, আম্মু যে তোমাকে ওসব বলেছে তুমি তো আমার সাথে শেয়ার করতে পারতে। ছি, কেন? উনি আপনার মা, ওনার ছেলেকে হুট করে এভাবে কেউ দখল করে ফেললো, ওনার তো খারাপ লাগাটাই স্বাভাবিক। সবার প্রকাশভঙ্গি তো আর একরকম হয় না। ইরিনার সাথে তোমার কথা হতো? না, ওনাকে ঠিক বুঝতে পারি না। ইরিনা বাড়িতে বলে বেড়াচ্ছে তুমি পালিয়েছ। যারা চমকে ঠোঁটের উপরে হাত রাখলো। ইন্না লিল্লাহ। আফরান টাকা পয়সা চুরির কথাটা চেপে গেল, বলতে রুচিতে বাচ্ছে। কেবল বলল, ওকে একটা শিক্ষা দিতে চাই। যারা কিছুক্ষণের জন্য চুপ মেরে গেল। তারপর ধীরে আফরানের কাঁধে মাথা রেখে বলল, আপনি আমাকে ভুল বুঝেননি, এটাই আমার জন্য যথেষ্ট। কাউকে কিছু বলার দরকার নেই। ওর জায়গাটা আমি নিয়ে নিয়েছি। ওর খারাপ লাগাটাই স্বাভাবিক। ও হয়তো আপনাকে ভালোবাসে। আফরান যারার দিকে ফিরে তাকালো। আস্তে করে জিজ্ঞেস করলো, আর তুমি বাসো না? সে যারার দিকে তাকিয়ে রইল। যারা প্রবল আবেগে আফরানকে জড়িয়ে ধরল। ওর লোমশ বুকে মুখ ঘষে বলল, বাসি, খুব ভালোবাসি। আফরান উঠে দাঁড়িয়ে ওকে পাঁচা কোলা করে তুলে নিল। যারা নিজে আফরানকে শক্ত করে ধরে রেখেছে। আফরান ওর কানের কাছে মুখ নিয়ে বলল, সেদিন কিন্তু তুমি প্রমিস করেছিলে। যারা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আফরান ওর নাকে আলতো কামড় দিয়ে বলল, যেদিন খালামুনিরা সবাই দাওয়াত খেতে এসেছিল। যারা নিঃশব্দে হাসল। আফরান ওর কানের কাছে মুখ নিয়ে বলল, প্রমিস পুরো করার সময় এসেছে। যারা ভীরু চোখে তাকালো আফরানের দিকে। আপনি ক্লান্ত, আপনার বিশ্রাম প্রয়োজন। চলো দুজনেই বিশ্রাম নেব। আকাশ মেঘলা হয়ে এসেছে। শ্রাবণের বাড়িধারা নেমে আসতে পারে যে কোনো সময়। এমন সময় আফরানের মোবাইলে বেজে উঠল।
যারা সেটা ধরতে বললে আফরান বালিশ ছুঁড়ে মারল মোবাইলের ওপর। বালিশের নিচে চাপা পড়ে গেল সেটা। বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে গেল জারার। উঠে বসতে গিয়ে বাধা পেল। আফরানের একটা হাত ওকে ঘেরাও করে রেখেছে। সে বেঘরে ঘুমাচ্ছে। আস্তে করে ওকে সরিয়ে যারা উঠে বসল যেন ঘুম ভেঙে না যায়। চারপাশে তাকালো। বেলা ঠাহর করা যাচ্ছে না। আকাশ কালো হয়ে আছে, তার উপর ঝুম বৃষ্টি হচ্ছে। জানালার কাছ দেখে মনে হলো কেউ সেখানে অনবরত পানি ঢেলে দিচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে আতকে উঠল যারা। বেলা 3টা বাজতে চলেছে। দ্রুত বিছানা থেকে নামলো। এলোমেলো চুলগুলো 2 হাতে গুছিয়ে খোপা করলো। ওড়নাটা খুঁজতে গিয়ে দেখল আফরানের গায়ের নিচে চাপা পড়েছে ওটা। টেনে বার করার সাহস হলো না। আফরান জেগে যাবে। হঠাৎ মনে পড়ল, আয় হায়, আমার নামাজ। তাড়াতাড়ি বাথরুমে ঢুকলো। গোসল সেরে দ্রুত নামাজে দাঁড়ালো। আফরান তখনও ঘুমে। ওকে ডাকতে গেলে যারার নামাজ কাজা হয়ে যাবে। 4 রাকাত ফরজ আদায় করে তারপর আফরানকে ডাকলো। আফরান চোখ না খুলে হাত বাড়িয়ে জারার কবজি আঁকড়ে ধরে টানল। যারা ওর হাত ছাড়িয়ে নিয়ে বলল, দেখুন কটা বাজে। আফরান ঘুম ঘুম চোখে মেলে বলল, কটা বাজে? 3:30 বাজতে চলেছে, উঠুন তাড়াতাড়ি। আফরানের ঘুম ছুটে গেল। ওরে বাবা, তাই নাকি বলে উঠে বসলো। জারার দিকে তাকিয়ে দেখলো নামাজের হিসাব পড়ে আছে। এমন পোশাকে ওকে সাংঘাতিক ইনোসেন্ট লাগে। বাহ, উঠে নামাজও পড়ে ফেলেছ। যারা হাসলো। আমাকে ডাকলে না কেন? কি করব, আমার নামাজ তো কাজা হয়ে যাবে। ক্ষুধা লেগেছে, উঠুন তাড়াতাড়ি। আফরান ওর দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থাকলো। যারা ওকে টেনে নামালো। আমার দিকে তাকিয়ে থাকলে পেট ভরবে না, নামুন তো। আরে বলো কি, পেট মন দুটোই ভরে যাবে, আরেকবার সুযোগ দিয়ে দেখো। যারা ওকে প্রায় ঠেলে বাথরুমে পাঠালো। তারপর রুমটা গোছাতে শুরু করলো। ইন্টারকমের বাটন টিপে লাঞ্চ আনতে বলে দিল। নামাজ সেরে আফরান খেতে বসলো। যারা চুপচাপ খাবার বাড়তে লাগলো প্লেটে। আফরান ওর দিকে তাকিয়ে আছে। জারার গা থেকে মৃদু চন্দনের সুবাস আসছে। গোসলের পরপর জারাকে অন্য সময়ের চেয়ে বেশি কিউট লাগছে। আফরান ওর দিকে তাকিয়ে হঠাৎ বলল, এই, তুমি আছাড় খেয়ে পড়ে গিয়েছিলে নাকি? যারা সচকিত হলো। না তো। তাহলে ব্যথা পেলে কিভাবে? এই যে তোমার গলায় লাল দাগ কিসের? আর এই যে। যারা লজ্জা পেয়ে একটা ওড়না নিয়ে সমস্ত ঘাড় গলা ঢেকে ফেলল। আপনার ভাত দিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিন, বাবুকে আনতে যেতে হবে না? যারা আফরানের সামনে প্লেট রেখে বলল, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, পরে যাই। ফুপুর সাথে ফোনে কথা বলে নাও। ভাত খাবার পরে আফরানের চা খাবার অভ্যাস। যারাকে চা দিতে বলে মোবাইলটা অন করলো। চমকে হেসে উঠল। যারা জিজ্ঞেস করলো, কি হয়েছে, হাসছেন কেন? যারাকে দেখালো, দেখো অবস্থা। যারা দেখলো প্রচুর মিসড কল জমা হয়ে আছে। লজ্জিত হেসে বলল, আম্মুকে ফোন দিয়ে কথা বলুন। হ্যাঁ বলবো, যে তোমার বৌমা আমাকে 3টা পর্যন্ত তার বাহুডোরে আটকে রেখেছিল, তাই। যারা হাতের কাছের কুশনটা ছুঁড়ে মারল আফরানের দিকে। অসভ্য, আমি আটকে রেখেছি না তুমি, বলে লজ্জা পেয়ে গেল। আফরান ওর হাত ধরে টেনে বসালো। আপনি টাপনি বাদ, এখন থেকে তুমি। ন্যাচারালি যেটা এখন তোমার মুখ থেকে বেরিয়েছে। ফোন বাজলো। আফরান দেখলো আম্মুই আবার ফোন করেছে। রিসিভ করে কথা বলতে শুরু করলো। হ্যাঁ আম্মু, কেমন আছো তুমি? না, আমি ভালো আছি। ওই ঘুমিয়ে পড়েছিলাম, 2 রাত না ঘুমিয়ে একেবারে টায়ার্ড। কে, তোমার বৌমা? যারা ইশারায় হাত নাড়ল। আফরান হেসে বলল, সামনে আছে, কথা বলো। যারাকে আঙুল তুলে ইশারা করতেই যারা এগিয়ে গিয়ে ফোন ধরল। আসসালামু আলাইকুম আম্মু। সাবিয়া কাঁদো কণ্ঠে বললেন, ভালো আছিস মা? যারার মনে হলো এত মধুর ডাক ও জীবনে শোনেনি। সে নিজেও আবেগাপ্লুত হয়ে গেল। ওর চোখ ভিজে উঠল। যারা তার শরীরের খবর নিল। ওদের কথোপকথনের মাঝেই আফরান জারার কোমর ধরে ওকে নিজের কোলে বসিয়ে নিল। নাও বসে কথা বলো। যারা ভ্রুকুচকে ওকে শাসন করবার ভঙ্গি করল, কিন্তু কথা বলতে বলতেই কিছুক্ষণ পর লাফ দিয়ে সরে গেল। আফরানের দিকে আঙুল তুলে শাসালো। ওদিকে সাবিয়া জিজ্ঞেস করল, কবে ফিরবি তোরা? এই যে মা, ওর সাথে কথা বলুন। আফরানের হাতে মোবাইল ফিরিয়ে দিয়ে দুম করে কিল বসিয়ে দিল ওর পিঠে। আফরান কেশে নিয়ে এবার কথা বলতে শুরু করলো। একটু সিরিয়াস হলো, কারণ মা জিজ্ঞেস করেছেন, তোরা ঠিক আছিস তো? বাবুটা কেমন আছে? আফরান জবাব দিল, সাথে জানিয়ে দিল সে জারাকে নিয়ে আগামীকাল ফিরবে। বৃষ্টি থামলে ফুপিকে নিয়ে হোটেলে ফিরল ওরা। ফুপির বাসার যাবার সময় আফরান এক গাদা মিষ্টি দই, ফলমূল, নাস্তা কিনে নিয়ে গেল সেই বাড়িতে। ঠিক হলো ফুপি এবার ওদের সাথে ঢাকা যাবে। ফুপি প্রথমে না না করেছিল, কিন্তু আফরানের পীড়াপিড়িতে তিনি অবশেষে রাজি হলেন। ওদিকে সাবিয়া চৌধুরী গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা করছেন বাড়িতে, আর এসব কাজে তাকে সাহায্য করছে সেজান। সে ক্যাটারারের সাথে কথা বলা, লাইটিংয়ের ব্যবস্থা করা সহ যাবতীয় কাজে সেজানই মুখ্য ভূমিকা পালন করছে। ইতিমধ্যে ভাইয়ের সাথে ফোনেও কথা বলে নিয়েছে সে। কথার ফাঁকে ফাঁকে আফরানের মাধ্যমে জারার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে। সে তার বিগত জীবনের যৌবনোন্মাদনার খেসারত দিচ্ছে বলেও আফসোস করল। ফুপির সাথে কথা বলছিল যারা। ফুপি, তুমি আমাদের সাথে ঢাকা থেকে যাও না কেন? শুনে ফুপি হেসেছে। বোকা মেয়ে, মেয়ের শ্বশুরবাড়ি কি থাকতে আছে?
কেন ফুপি, কি সমস্যা? আফনান খুব ভালো ছেলে। সে আমি জানি মা, তুই স্বামী যেটা পেয়েছিস সে লাখে একটা, কিন্তু সব কিছুরই একটা সুন্দর অসুন্দর বলে কথা আছে। তোকে বলে রাখি মা, মানুষের বদনজর বড় মারাত্মক জিনিস। তোর সুখী দাম্পত্যে কারো বদনজর লাগা অস্বাভাবিক কিছু না, তাই সাবধানে থাকিস। সবসময় বদনজরে দোয়া পড়বি। যারা মাথা নাড়ল, পড়ব। তারপর বাবুকে নিয়ে কতক্ষণ আদর করলো। ওকে খাইয়ে ফুপুর কোলে দিয়ে উঠে আসার সময় ফুপুকে মনে করিয়ে দিল কাল বিকেলে বেরিয়ে পড়বে ওরা। রাতে খাবার দাবার শেষে আফনান বলল, দিনে যে হারে ঘুমিয়েছি রাতেতেও ঘুমাতে পারবো বলে মনে হচ্ছে না। পরে জারাকে নিয়ে বারান্দায় রাখা সোফাতে বসলো। আফনান জারাকে এক হাতে জড়িয়ে ধরে রাখলো। জারা ওর কাঁধে মাথা রেখে বলল, একটা অনুরোধ করতে চাই, করো। ঢাকায় ফিরে গিয়ে ইরিনাকে কিছু বলবেন না। আফনান কপাল সামান্য কুঁচকে জারাকে ধরে সোজা করে বসালো। কিছুই বলবো না? না, কি দরকার, থাক না। যে তোমাকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করলো, তোমার স্বামীকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছে, তাকে কিছুই বলবে না? আপনি সরাসরি কোনো কিছু না বলে অন্যভাবে ওদেরকে সতর্ক করতে পারেন, আম্মুকে দিয়ে বলাতে পারেন, কিন্তু আমি চাচ্ছি বিষয়টা যেন বাড়াবাড়ি পর্যায়ে না যায়। হাজার হলেও তারা আপনার আত্মীয়, আর আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। আফনান দীর্ঘশ্বাস ফেলে জারাকে ফের জড়িয়ে ধরল। যারা ওর গালে হাত রেখে বলল, আমি আপনাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আফনান ওর দিকে তাকিয়ে থেকে মৃদু শব্দে বলল, আল্লাহ পাক আমাদের দুজনকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন, আমিন। ঢাকা পৌঁছেও বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। সাবিহা পরম আনন্দে জারাকে বরণ করে নিলেন, কেঁদে বুকে জড়িয়ে নিল। জারার ফুপির সাথে পরিচিত হয়েও খুব খুশি হলেন। ফুপিকে জারার পাশের খালি কামরাটা দেয়া হলো। জারা ঘরে ঢুকে ব্যাগ রাখতে গিয়ে দেখল কমলা এক কোণে দাঁড়িয়ে ওকে দেখছে, চোখে পানি ভর্তি। যারা এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে আদর করলো। ভালো আছিস রে মা? হ মামি, আপনি যাওয়ানোর পর মনটা অনেক খারাপ হয়েছিল। মনে হয়েছিল আপনি আর আইবেন না। তোদের দোয়া আর ভালোবাসায় আমাকে ফিরিয়ে এনেছে। কমলা চোখ মুছে বলল, মামি, আমি সেই দিন নিজের চোখকে ইরিনা আন্টির আলমারির থেকে জিনিস ব্যাগে ভরতে দেখছি। যারা ওর কাঁধে হাত দিয়ে বলল, থাক, মামাকে বলিস না, শুনলে রেগে যাবে। পেছন থেকে আফনান হঠাৎ বলে উঠল, এরপরেও তুমি বলবে ওকে কিছু না বলতে? যারা চমকে উঠে দাঁড়ালো। আফনান কখন পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরি পায়নি। আফনান যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। রাতে ঘুমাবার সময় যারা দেখলো আফনান চুপ করে চিত হয়ে শুয়ে আছে, ওর মুখ যথেষ্ট গম্ভীর। যারা ওর মেজাজের আজ অনুমান করে ওর পাশে গিয়ে ওর হাতের উপরে মাথা রেখে শুয়ে পড়ল। আফনান একটু চমকে তাকালো। ও তুমি কি ভাবছিলে এত? আফনান দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষ এত নিচে কিভাবে নামতে পারে? যারা ওর বুকে মাথা রেখে বলল, আপনি এখনো এসব নিয়ে ভাবছেন? আমি আম্মুকে সব জানাবো। তার আদরের ভাগ্নের কীর্তিকলাপ তার জানা উচিত। যারা আর কিছু না বলে চোখ বন্ধ করে ঘুমের চেষ্টা করল। সরে যাবার উদ্যোগ নিতেই আফনান টেনে ধরল। যাচ্ছ কেন? রাত হয়েছে তো, ঘুমাতে হবে না? আফনান ওকে কাছে টেনে বলল, দুজনে এক বালিশে ঘুমাবো। যারা কিছু বলতে গেলে ওকে বাধা দিয়ে বলল, এটাও কিন্তু সুন্নত। যারা সরে যেতে চেয়েও পারল না। আফনান ততক্ষণে ওকে অক্টোপাস আলিঙ্গনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বেশ ঘটা করে পালিত হলো আফনানের ওয়েডিং রিসেপশন। প্রায় সকল আত্মীয় স্বজন এলো। যারার অনুরোধে ইরিনাদের অনুষ্ঠানের আগে কিছু বলা হলো না, যা বলার পরে বলা হবে। অনুষ্ঠানটা ভালোই ভালো হয়ে যাক। জারাকে একটা মেরুন রঙের জমকালো রাজস্থানী ঘাগরা পরানো হলো। আফনান এটা 50,000 টাকা দিয়ে ইন্ডিয়া থেকে আনিয়েছে। পার্লার থেকে মহিলাদের বাড়ি আনানো হলো। সাজানোর পর জারার দিক থেকে চোখ সরানো যাচ্ছিল না, ওকে সম্রাজ্ঞীর মতো লাগছিল। মহিলাদের আলাদা বসানোর ব্যবস্থা করা হলো। সেখানে পুরুষদের প্রবেশাধিকার একেবারে নিষিদ্ধ। আফনানের এক আত্মীয়া ওকে ধরল, এত সুন্দর বউ কোত্থেকে নিয়ে আসলি? আফনান হাসলো, জি দোয়া করবেন। এমন সময় পেছন থেকে কেউ ওর কাঁধে টোকা দিল। আফনান ঘাড় ফিরিয়ে দেখল ইরিনা। ইরিনা? আফনান কিছু বলতে গিয়েও চেপে গেল। জারার অনুরোধ মনে পড়ল। ইরিনা ফ্যাকাশে হেসে বলল, একটা কথা ছিল ফিন ভাই। আফনান অন্যদিকে তাকিয়ে বলল, বলো। আপনি কি কোনো কারণে আমার উপর রাগ? তোমার কি মনে হয়? না, মানে ভাবির চলে যাওয়ার ব্যাপারে আমি যা বলেছি তা আসলে আমার বলাটা উচিত হয়নি। খালামুনি আমাকে বলেছেন আমার জারার কাছে মাফ চাওয়া উচিত। সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে এতটুকু জানিয়ে রাখি যে জারার কারণে তুমি এখানে আসতে পেরেছ, নতুবা তোমাকে বিশ্বাস করার কোনো কারণ দেখি না। তুমি মিথ্যে রটনা করেছ, প্লাস আলমারিতেও হাত দিয়েছ। ছি, এতটা নিচে কিভাবে নামতে পারলে? যাক, এসেছ, খাও, ঘুরো, কিন্তু একটা অনুরোধ, দয়া করে এরকম জঘন্য আচরণ আর কারোর সাথে করো না, বলে আফনান সরে গেল ওর সামনে থেকে। আফনানকে ওভাবে চলে আসতে দেখে সেজান ধরল। কি হয়েছে ভাইয়া? কিছু না, এমনি। আফনানের মুখ গম্ভীর। সেজান ওর কাঁধে মৃদু চাপড় দিয়ে হেসে বলল, আম্মুর কাছ থেকে শুনেছি কিছুটা। বেচারিকে দোষ দিয়ে লাভ নেই, সে তোর প্রেমে পাগল হয়ে গেছে। তোকে দেখলে তো মেয়েদের মাথার স্ক্রু এমনি খুলে পড়ে যাবে।
দূর, ছাড়তো এসব কথা। বাই দ্য ওয়ে, এমন চমৎকার আয়োজনের জন্য থ্যাঙ্কস। সেজান মুচকে এসে বলল, সারপ্রাইজ আরেকটা আছে। আফনান হাসলো। কি সেটা? সেজান পকেট থেকে একটা বড় এনভেলপ বের করে আফনানের হাতে দিয়ে বলল, এটা আমার পক্ষ থেকে তোদের দুজনকে গিফট। আফনান দেখে খুশি হয়ে বলল, ও মাশাআল্লাহ, যারা ভীষণ খুশি হবে এটা পেলে। কিন্তু বাবুকে রেখে এতদিন। সেজান আফনানের হাত ধরে বলল, বাবুর বাবা তো আছি, তোরা নিশ্চিন্তে যা। তাছাড়া আম্মু আছে, ফুপি আছে, সমস্যা কি? আর যারা আপুকে বলিস তার এই ছোট ভাইয়াটাকে যেন মন থেকে ক্ষমা করে দেয়। আমি কিন্তু ওনাকে ভাবি ডাকবো না, আপুই ডাকবো। পরে দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবনের সত্যিকারের অর্থ বুঝতে শিখলাম অনেক পরে। তোর আর যারার ভালোবাসা দেখে মনে হয় সত্যি প্রেম পবিত্র ও সুন্দর, তবে তা অবশ্যই বিয়ের পর। বিয়ের আগে কোনো প্রেমই সুন্দর না, পবিত্র তো নয়ই, বরং সেটা নষ্টামি। আফনান মাথা নেড়ে সায় দিল। সত্যি স্বামী স্ত্রীর মাঝে মহান আল্লাহর রহমত ঢেলে দেন। তাই সবারই উচিত স্বামী দরিদ্র হোক কি অসুন্দর হোক, তাকেই রাজার চোখে দেখা আর তার কাছে আত্মসমর্পণ করা। একইভাবে প্রতিটা স্বামীরই উচিত স্ত্রী অসুন্দরী হোক কি দরিদ্র, তার প্রতি সম্মান আর ভালোবাসার দৃষ্টিতে তাকানো। তাহলে সে চাহনিতে আল্লাহ প্রেম ঢেলে দেবেন। চল ভেতরে যাই। সেজান এক হাতে ক্র্যাচ, অন্য হাতে ভাইকে জড়িয়ে ধরে পা বাড়ালো। গভীর রাত, চমৎকার ফুলের চাঁদোয়ার নিচে যারা বসে আছে। আফনানের মনে হলো যারাকে এত অসম্ভব সুন্দর আগে কখনো লাগেনি। সে যারার পাশে গিয়ে বসলো, ঘোমটা সরিয়ে সালাম দিল। যারাও হেসে উত্তর দিল। দুজনের দুষ্টুমি খুনসুটির এক পর্যায়ে আফনান যারাকে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর এনভেলপটা যারার হাতে দিয়ে সেজানের কথাগুলো বলল। যারা সেটা হাতে নিয়ে ভীষণ আনন্দিত হয়ে প্রবল উচ্ছ্বাসে আফনানকে জড়িয়ে ধরল। আফনান ওকে নিয়ে বিছানায় গড়িয়ে পড়ল। যারা আফনানের বুকে মুখ গুজে বলল, সেজান ভাই যে আমাদের এত দামি উপহার দেবেন আমি ভাবতেও পারিনি। ওকে মন থেকে ক্ষমা করে দিও, মহান আল্লাহ তাকে ক্ষমা করুন। আনন্দে যারার চোখ ভিজে আসতে চাইছে। আফনানের গলা জড়িয়ে ধরে বলল, কবে যাব আমরা? আফনান দুষ্টুমি করে বলল, কোথায়? যারা ওর নাক ধরে টান দিয়ে বলল, ওমরা করতে। আফনান যারার কপালে চুমু দিয়ে বলল, এ মাসের শেষে।